গুড মর্নিং রুদ্র ভাইয়া। ব্যাড মর্নিং। ব্যাড মর্নিং কেন হবে রুদ্র ভাইয়া? এত সকালে আবার ঘুম ভাঙিয়ে তুই আসছিস গুড মর্নিং বলতে? এটা আমার কাছে ব্যাড মর্নিং নয় তো কি? ওয়াকিং আপ ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। এদিকে তুমি জানো না, নাকি নতুন করে শিখাতে হবে তোমাকে? উল্টো আমাকে রাগ দেখিয়ে বলল। রুহির কথা শুনে আর রাগী চেহারা দেখে উল্টা আমি চুপ হয়ে যাই, কারণ এই মেয়েকে কিছু বললে আমার ঘরে আমার নিজেরই জায়গা হবে না। তাই চুপ থেকে ওর কথা শোনাই এখন বুদ্ধিমানের কাজ। তখন আমি বললাম, রুহি বোন আমার, আমি তোর 2 বছরের বড়, তাহলে তুই আমাকে রৌদ্র ভাইয়া কেন বলিস? শুধু ভাইয়া বলে ডাকবি? তুই জানিস বড়দের নাম ধরে ডাকতে নেই। এখন বল আমাকে কেন ডাকলি এত সকাল সকাল? আমার কথাটা মনে হয় রুহির খুব বেশি ভালো লাগেনি, কারণ ওর মুখে সেটা ফুটে উঠছে। তখন রুহি বলল, বেশি বেশি করলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। এখন তো রুদ্র ভাইয়া বলে ডাকি, পরে শুধু নাম ধরে ডাকবো। আর এখন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নাও। একটু পরে আমি তোমার সাথে ভার্সিটিতে যাব, তাই দেরি করবে না। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমিও রেডি হয়ে আসছি। কথাটা বলে রুহি হনহন করে আমার রুম থেকে বেরিয়ে গেল, আর আমি বাধ্য ছেলের মতো চলে গেলাম ফ্রেশ হতে। এখন চলেন ফ্রেশ হতে হতে আপনাদের সাথে পরিচয় পর্বটা সেরে নেই। আমি রৌদ্র আহমেদ, বাবা মা একমাত্র ছেলে, এবার অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। আমার মা একজন গৃহিণী আর বাবা একজন ব্যবসায়ী। আমার আব্বুরা হলেন 2 ভাই, আর তারা 2 একসাথে মিলে ব্যবসা করেন। আমার আব্বু বড় আর আমার চাচ্চু হলেন ছোট। অন্যদিকে রুহি, পুরো নাম জান্নাতুল রুহি, কিন্তু সবাই রুহি বলেই ডাকে। আমার ছোট চাচ্চু একমাত্র মেয়ে, আর আমাদের বাড়ির সবার চোখের মণি হলো রুহি। রুহি এবার ইন্টার প্রথম বর্ষে পড়ে, লেখাপড়ায় খুব মেধাবী, আর মাশাআল্লাহ দেখতেও পরীর মতো সুন্দর। রুহি আর আমরা একই বিল্ডিং এ থাকি। ওরা থাকে ওপরতলায় আর নিচতলায় আমরা থাকি। আর বাসাটা আমার আব্বু আর চাচ্চু দুজনে মিলেই করছে। রুহি আমার সাথে এখন যেমন ব্যবহার করে, আগে কিন্তু তা করতো না। আগে আমাকে ভাইয়া বলেই ডাকতো, আমাকে ভয়ও পেত। কিন্তু ক্লাস 10 থেকে রুহির আমার ব্যাপারে বেশ করি পরিবর্তন হয়। নাম ধরে ডাকে, সব সময় আমার কাছে আসতে চায়, আমাকে চোখে চোখে রাখার চেষ্টা করে। প্রথম দিকে ওকে কিছু বলেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। উল্টা ওর জন্য ঘরে আমার 2 দিন ভাত বন্ধ ছিল। তাই এখন আর ওকে কিছু বলি না, আর যতটুকু সম্ভব দূরে থাকার চেষ্টা করি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রেডি হয়ে নাস্তা করতে চলে আসছি। আমাকে আসতে দেখেই আম্মু বলল, এতক্ষণে আসার সময় হলো তোর? কত ঘুমাস তুই? হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে রুহিকে নিয়ে ভার্সিটি যা। কোথায় আর ঘুমাতে পারলাম? তোমাদের আদরের মেয়ের জন্য কি আমি ঘুমাতে পারি নাকি? সব সময় আমার সব কাজে এসে বাধা দেয়। চুপ! আমার মেয়েটাকে নিয়ে আর একটা বাজে কথা বলবি না। এমন লক্ষ্মী একটা মেয়ে আর কোথায় আছে? ওকে যদি কিছু বলছিস তাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। রুহি যা বলে সব শুনবি। আচ্ছা আম্মু, এটা কোনো কথা হলো? আমি বড় হয়ে কেন ওই পিচ্চির কথা শুনতে যাব? শুধু বয়সে বড় হলে হয় না, বুদ্ধি লাগে, যেটা তোর থেকে আমাদের রুহির অনেক বেশি আছে। তাই তুই রুহির কথা শুনবি। আম্মু কথাটা শেষ না করতেই রুহি পিছন থেকে এসে বলল, তুমি একদম ঠিক বলছো বড় মা। শুধু বড় হলেই হয় না, একটু বুদ্ধিও হওয়া লাগে। আর এমনি তো লম্বা মানুষের বুদ্ধি হাঁটুর নিচেই হয়, যেমনটা তোমার ছেলের। একদম ঠিক বলছিস তুই মা। বলেই আম্মু আর রুহি হাসতে থাকে। এখন আপনারা দেখলেন তো এই বাড়িতে কার বেশি দাম। তাই আমিও আর কিছু না বলে তাড়াতাড়ি খেয়ে ব্যাগটা নিয়ে বাইরে চলে আসি। আমি বাইরে এসে বাইকটা স্টার্ট করতে রুহি আসে। তারপর রুহি বাইকে উঠে বসতে আমি বললাম, ওই পিচ্ছি, বাইকের মাঝখানে গ্যাপ রাখবি, একদম চেপে বসবি না, বলে দিলাম। ওই আমি পিচ্ছি নাকি বড়, সেটা সময় হলেই তোমাকে বুঝিয়ে দেব। আর আমি কিভাবে বসবো সেটা তোমাকে বলতে হবে না। এখন সোজা হয়ে বাইক চালাও, আর ঘাড় এদিক সেদিক ঘুরালে খবর আছে তোমার। আমি আর কিছু না বলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। আর বাইক নিয়ে একটু যেতেই রুহি আমাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। আসলে আমি জানতাম ও এমনটা করবে, তাই আমি খুব জোরে বাইক টান দিই। আর কিছুক্ষণের মধ্যে আমরা ভার্সিটি চলে আসি। আর আমি যখন রুহিকে নামিয়ে ক্যাম্পাসের দিকে যাচ্ছি, তখন রুহি আমাকে বলল, এই দাঁড়াও, কথা আছে, শুনে যাও। আমি রুহির ডাক শুনে পিছনে ফিরে দেখি রুহি আগের জায়গায় দাঁড়িয়ে আমাকে ডাকছে। আর রুহি আমাকে এমন ভাবে ডাকছে দেখে অনেকে আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। এখানে তাদেরই বা দোষ কোথায়? রুহি আমাকে এমন ভাবে ডাকলো যেন আমি ওর জামাই লাগি। তখন আমি রুহির কাছে গিয়ে বললাম, ওই পিচ্ছি, আমি তোর ভাইয়া লাগি, এটা ভুলে যাস না।
আর কলেজে আসলে আমাকে ভালো করে সম্মানের সাথে ভাইয়া বলে ডাকবি, দেখছিস? তোর এইভাবে ডাকা দেখে সবাই কেমন করে আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু আমার এই রাগ দেখানো মনে হয় না রুহির উপর কোনো প্রকার প্রভাব ফেলছে। উল্টা রুহি আমাকে রাগ দেখিয়ে বলল, কে কিভাবে তোমার দিকে তাকিয়ে আছে বা থাকে তা জানার আমার দরকার নাই। শুধু এটা মনে রেখো, ভার্সিটি এসে যা ইচ্ছা তাই করতে যেও না। কারণ এটাও মনে রেখো, আরো দুটো চোখ আছে কিন্তু, যে তোমার উপর নজর রাখে। ওই তুই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? বাসায় সারাক্ষণ আমাকে জ্বালাস, আবার ভার্সিটি আসলে তুই এখানে এসেও আমাকে জ্বালাস। তুই আর আমাকে কত জ্বালাবি? আমার এমন মলিন মুখ দেখে রুহি মুচকি এসে বিড়বিড় করে বলল, তোমাকে তো আমি সারা জীবন জ্বালাবো, তবে সেটা রোমান্টিক জ্বালাতন। আমি রুহির কথা কিছু বুঝতে না পেরে বললাম, ওই পিচ্ছি বিড়বিড় করে কি বলিস? যা বলার স্পষ্ট করে বল। ওই আমি এত কিছু জানি না, তোমাকে বলছি ভার্সিটিতে ভালোভাবে চলতে, তাই করবে। আর আমার কথার কোনো উল্টাপাল্টা হলে সোজা বড় আব্বু আর বড় আম্মুর কাছে বিচার দিব, তখন বুঝবে মজা। ঠিক আছে, ভালোভাবে চলবো। এবার তোর শান্তি হলো? আমি আর রুহি যখন কথা বলছি তখন রুহির বান্ধবী নিশি আমাদের কাছে আসে। আর নিশি আমাদের কাছে এসেই বলল, আরে রৌদ্র ভাইয়া, কেমন আছেন? এই তো আমি ভালো আছি, তুমি কেমন আছো নিশি? জি ভাইয়া, ভালো আছি। ভাইয়া, আজকে কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগছে। তাই নাকি? তাহলে আগে মনে হয় আমাকে দেখতে ভালো লাগেনি। না, আমি ঠিক তা বলিনি। আপনাকে তো সবসময় দেখতে সুন্দর লাগে, তবে আজকে একটু বেশিই সুন্দর লাগছে। মানে ক্রাশ খাইছি বলতে পারেন। আমার আর নিশির কথা বলা দেখে রুহি রাগে লাল হচ্ছিল, কিন্তু মুখে কিছু বলছিল না। তবে নিশির শেষের কথাটা শুনেই রুহি চিৎকার করে বলল, ওই তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার না ক্লাস আছে? আর তুই কেমন রে, নিশি যাকে দেখিস তাকে দেখে ক্রাশ খাস তুই? ভুলে যাস না, রৌদ্র তোর ভাইয়া হয়। রুহির রাগ দেখে আমার কেন জানি হাসি পাচ্ছিল, আর আমি তখন মিটমিট করে হাসতেছিলাম। আর আমার হাসি দেখে রুহি বলল, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, যাও বলছি এখান থেকে, তোমাকে আমি পরে দেখে নিব। কথাটা বলেই রুহি নিশির হাত ধরে টানতে টানতে সেখান থেকে চলে গেল। আর আমিও সেখান থেকে হাসতে হাসতে আমার ক্যাম্পাসে চলে আসলাম। আসলে আমার আর রুহির কলেজ আর ভার্সিটি একসাথেই, আর এই জন্যই রুহির আমার উপর নজর রাখতে সুবিধা হয়। তবে মাঝে মাঝে আমার ওর পাগলিগুলো ভালোই লাগে। আর এইভাবেই সারাদিন ক্লাস করে আমার আর রুহির ছুটি হলে আমরা একসাথে বাসায় চলে আসি। তবে আসার সময় রুহি মুখটা কেমন করে ফুলিয়ে রাখছে, আমার সাথে তেমন কথা বলেনি। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে থাকি। আমি রুমে গিয়ে শুয়ে শুয়ে মোবাইল চালাচ্ছি, এমন সময় রুহি আমার রুমে আসে। আর আমার রুমে এসে রুহি বলল, তুমি আজকে নিশির সাথে কথা বললে কেন? আরে আমি কোথায় কথা বললাম, তোর বান্ধবী নিজে এসেই তো বলল। ও বললো বলে তুমিও ওর সাথে হেসে হেসে কথা বলবে নাকি? আরে পিচ্চি, তুই রেগে যাচ্ছিস কেন? আর কথা বললে সমস্যা কি? আমার কথা শুনে রুহি বলল, তুমি সবার সাথে কথা বলো, আমার কোনো সমস্যা নেই, তবে কোনো মেয়ের সাথে কথা বলবে না। তুমি কোনো মেয়ের সাথে কথা বললে আমার শরীরটা জ্বলে যায়, তাই তোমাকে বলছি এমন কিছু করো না যাতে আমার রাগটা কন্ট্রোল করতে না পারি। ওই পিচ্চি, তুই এমন করে কথা বলছিস কেন? আমি কিন্তু তোর ভাই হই, ভুলে যাস না। তাই মাথায় অন্য চিন্তা থাকলে এসব ঝেড়ে ফেল। মাথায় যা আছে কোনো কিছু ঝেড়ে ফেলবো না, আরো ভালো করে মাথায় লোড করে নেব। আর এত পিচি পিচি করবে না, আজকে বিয়ে করো, 1 বছর পরে তোমাকে বাবা বানিয়ে দিতে পারবো। কথাটা বলেই রুহি দৌড়ে রুম থেকে চলে গেল। আর আমি শুধু ভাবছি রুহি আমাকে এগুলো কি বলে গেল। রুহির মাথায় আমাকে নিয়ে আসলে কি চলছে আমি মনে মনে ভাবতে থাকি। রুহির মাথায় যাই চলুক না কেন, নিজেকে ওর কাছ থেকে দূরে থাকতে হবে। কারণ আমি যদি রুহির সাথে কোনো রকম সম্পর্কে জড়াই তাহলে সারা জীবনের জন্য চাচা চাচির কাছে ছোট হয়ে যাব। তারা আমাকে ছোটবেলা থেকে বিশ্বাসের সাথে যেই ভালোবাসা দিয়ে বড় করছে, রুহির একটু পাগলামির জন্য আমি সেই বিশ্বাসটা নষ্ট করতে পারবো না। তাই চিন্তা করছি এখন থেকে রুহির কাছ থেকে একটু দূরত্ব বজায় রেখে চলবো। রুমে বসে রুহিকে নিয়ে এসব ভাবতে ভাবতে মাথাটা কেমন যেন ব্যথা করছে। তাই সব চিন্তা বাদ দিয়ে বেরিয়ে পড়লাম বাসা থেকে। কারণ বিকালবেলা বাহিরের মুক্ত হাওয়া আর বন্ধুদের সাথে বসে একটা সিগারেট এখন আমার একমাত্র উপায় সব চিন্তা থেকে মুক্তির। তাই যেই ভাবা সেই কাজ। বাসা থেকে বেরিয়ে আমার যে কয়েকজন প্রাণের বন্ধু আছে সবগুলারে কল দিয়ে বললাম আমাদের আড্ডাখানায় চলে আসতে। আর আমিও দোকান থেকে কয়েকটা সিগারেট নিয়ে চলে গেলাম সেখানে। আমি গিয়ে দেখি আমি আসার আগেই শিমুল আর সুজাত এসে বসে আছে। আর আমাকে আসতে দেখে শিমুল বলল, কিরে বেটা,
আমাদের আসতে বলে তোর নিজের এত দেরি হলো কেন? আরে আসল জিনিস আনতে দোকানে গেছিলাম, কিন্তু গিয়ে দেখি পরিচিত মানুষ বসে আছে, তাই একটু দেরি হয়ে গেল আনতে। আর তোরা তো জানিস আমি যে সিগারেট খাই, এটা যদি বাসায় জানে তাহলে আমাকে মেরে তক্তা বানিয়ে দিবে। হুম হুম। আমার কথা শুনে সুজাত হাসতে হাসতে বলল, মামা, জীবনে দুইটা জিনিস লুকানো যায় না, একটা হলো প্রেম আর একটা হলো সিগারেট খাওয়া। এই দুটো তুমি যতই লুকিয়ে করো কাজ হবে না। একদিন কি একদিন করে সবাই জেনেই যাবে, সেটা তুমি নিজেও টের পাবে না। বুঝলাম। আর যেদিন এটা আমার বাসার মানুষ জানবে, সেদিন দেখবি আমার শরীরে আমার আব্বাই বিনামূল্যে বিভিন্ন রকম ট্যাটু করে দিবে। কি যে জ্বলবে সেদিন। তখন পাশে থেকে শিমুল বলল, আরে যখন জ্বলবে তখন দেখা যাবে, এখন তাড়াতাড়ি আমাকে একটা দে, টান দিয়ে কলিজাটা ঠান্ডা করি। আমি তখন ওদের সাথে বসে সবাই মিলে একসাথে সিগারেট ধরিয়ে আপন মনে টানতে থাকি, সাথে মুক্ত হাওয়া আর ওদের সাথে বিভিন্ন কথার দুষ্টমি। বেশ ভালোই লাগছে আড্ডা দিতে। আর রুহির কথাটাও প্রায় ভুলে গেছি। আমরা তিনজন মিলে যখন আড্ডা দিচ্ছি তখন সুজাত বলল, শিমুল, একটা জিনিস খেয়াল করছিস? আজকাল আমাদের রুদ্রের উপর কেউ একজন বেশ নজর রাখে। তা আমিও লক্ষ্য করছি। ব্যাপারটা কিন্তু বেশ ভালো জমবে। যদি হয় তাহলে নিজেদের ভিতরে সবকিছু হয়ে যাবে। তাদের কথা শুনে আমি বললাম, আরে তোরা কি বলছিস এসব? আমার উপর নজর রাখে মানে? আর কেই বা নজর রাখে? আর নিজেদের ভিতর সব হলে কি ভালো হবে? কে আবার? তোর নিজের চাচাতো বোন রুহি। তুই কি ভাবিস আমরা কিছু বুঝি না? আমার মনে হয় রুহি তোকে ভালোবাসে, তাই তো কলেজে এসে নিজের ক্যাম্পাস বাদ দিয়ে সারাদিন আমাদের ক্যাম্পাসে এসে ঘোরাঘুরি করে। আর সব থেকে বড় কথা, তোর উপর সবসময় নজর রাখে। সেটা তুই না বুঝলেও আমরা বেশ ভালোভাবেই বুঝে গেছি যে রুহির মনে তোকে নিয়ে কিছু চলছে। ওদের কথা শুনে আমি তো পুরাই অবাক হয়ে গেছি। আমি ভাবছি ওরা হয়তো বিষয়টা বুঝতে পারিনি, কিন্তু না, এরা দেখি আমার চাইতে বেশি লক্ষ্য রাখে রুহির উপর। তখন আমি বললাম, আরে তোরা এগুলো কি বলছিস? তোরা যা ভাবছিস ব্যাপারটা মোটেও তা না। আর রুহি আমার চাচাতো বোন, ওকে নিয়ে আমার মনে এরকম কোনো চিন্তা নাই। তাই তোরা এই বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল। এরকমটা সবাই বলে, পরে ঠিকই আবার প্রেমে পড়ে হাবুডুবু খায়। আর রুহি যদি তোকে ভালোবাসে, তাহলে তোর ওকে ভালোবাসতে সমস্যা কোথায়? রুহি দেখতে সুন্দরী, আমাদের ক্যাম্পাসের সেরা সুন্দরীদের মধ্যে একজন। আমি বলি কি, তুইও একটা চান্স নিয়ে নে। তোরা শুধু ভুলভাল বকছিস। রুহির মনে এরকম কোনো চিন্তা নাই যেমনটা তোরা ভাবছিস। আর যদি থেকেও থাকে তবুও আমার কিছু করার নাই, কারণ আমি কখনো আমার পরিবারকে কষ্ট দিয়ে কিছু করতে পারবো না। আমার কথা শুনে শিবুল হাসতে হাসতে বলল, আমরা যেটা ভাবছি সেটাই ঠিক। আর তুই যদি রুহির সাথে কোনো সম্পর্কে জড়াতে না চাস, তাহলে আমাকে একটা চান্স নিতে দে। রুহির মতো এমন সুন্দর একটা মেয়ে পেলে একটা লাইফটা সেট হয়ে যাবে। শিমুলের কথা শুনে মেজাজটাই খারাপ হয়ে গেল। এখানে আসলাম ওদের সাথে আড্ডা দিয়ে মন ভালো করার জন্য, কিন্তু ওরা উল্টা মনটা আরো খারাপ করে দিল। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, নে তুই চান্স। আমি কি না করছি নাকি? রুহি যদি রাজি থাকে তাহলে তুই গিয়ে প্রেম কর, তাতে আমার কিছু বলার নাই। এবার হলো না কি আরো কিছু বলবি? আমার এভাবে রেগে যাওয়া দেখে শিমুল বলল, আরে বেটা, আমি তো তোর সাথে মজা করছি, তুই এত রেগে যাচ্ছিস কেন? আর তোর এই রেগে যাওয়ার মানেটা কিন্তু অন্য কিছু ইঙ্গিত করে। সত্যিটা বলে ফেল, তোকে টিট দিতে হবে না। তোদের সাথে আড্ডা দিতে আসাটাই ভুল হয়েছে। এমনিতেই মন ভালো না, তোরা দিলি আরো খারাপ করে। গেলাম আমি, থাক তোরা। বলেই সেখান থেকে রাগ দেখিয়ে বাসার দিকে যাওয়া শুরু করলাম। ওরা অবশ্য পেছন থেকে অনেক ডেকেছে, কিন্তু আমি কোনো উত্তর দেইনি। বাসায় আসার সময় দোকান থেকে চকলেট খেতে খেতে বাসায় আসি, যাতে মুখ থেকে সিগারেটের গন্ধ না আসে। আমি বাসার ভিতরে আসতেই নাকের মধ্যে কেমন জানি বিরিয়ানির একটা সুন্দর ঘ্রাণ আসতেছে, আর গন্ধ শুকেই জিভে জল এসে গেছে। তখন আমি আম্মুকে বললাম, আম্মু, বাসায় আজকে বিরিয়ানি বিরিয়ানি ঘ্রাণ আসতেছে। আজকে বিরিয়ানি রান্না করতেছি, তোর প্রিয় খাবার। এখন যা, গিয়ে পড়তে বস, রান্না হলে খাবি। বিরিয়ানির কথা শুনেই যেন আনন্দে মনটা নেচে উঠল আমার। তাই এক প্রকার নাচতে নাচতে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। আর বেশ কিছুক্ষণ পরে খাওয়ার জন্য নিচ থেকে ডাক পড়লো। আমি ডাক পাওয়ার সাথে সাথে নিচে গিয়ে দেখি চাচা চাচি আব্বু আম্মু সবাই ডাইনিং এ বসে আছে, শুধু রুহিকে দেখছি না। আমি এত কিছু চিন্তা না করে যেই খাওয়ার জন্য চেয়ার টেনে বসলাম, তখন আম্মু বলল, রৌদ্র,
তুই একটু পরে খেতে বস। আগে এই খাবারটা রুহিকে গিয়ে ওর রুমে দিয়ে আয়। ওর নাকি হাত কেটে গেছে, তাই এখানে আসেনি। তাই তুই নিয়ে এগুলো রুহির রুমে দিয়ে আয়। রুহি রুমে বসেই আস্তে আস্তে খাবে। আচ্ছা, আমি আগে খেয়ে নিই, তারপর ওকে দিয়ে আসবো। আমার খুব ক্ষুধা লাগছে। না, আগে আমার রুহিমাকে দিয়ে আয়, তারপর তুই খাবি। যা এক্ষুনি। আমি আর কিছু না বলে আম্মুর হাত থেকে খাবারের বাটিটা নিয়ে রুহির বাসায় যেতে থাকি, কারণ আমি জানি রুহিকে যতক্ষণ পর্যন্ত খাবার না দিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আমার কপালে খাবার জুটবে না। তাই মাঝে মাঝে ইচ্ছে হয় ওই রুহিকে আমার আব্বু আম্মুর গলায় ঝুলিয়ে দিয়ে আমি বনবাসে চলে যাই। আমি রুহিদের রুমের সামনে এসে কলিং বেল বাজাতেই রুহি এসে দরজা খুলে দিল। আর রুহি আমার হাতে খাবারের বাটি দেখে কিছু না বলে একটা হাসি দিয়ে নিজের রুমে চলে গেল। আমি খাবারগুলো নিয়ে ওর রুমে আসলাম আর রুহিকে বললাম, রুহি এই নে তোর খাবার। তোর নাকি হাত কেটে গেছে, তুই চামচ দিয়ে আস্তে আস্তে খা। আমি গেলাম। আমার কথা শুনে রুহি বলল, একটু দাঁড়াও, আমার একটা কথা আছে, রাখবে প্লিজ? কি কথা বল শুনি। রাখার মতো হলে রাখবো। আমার হাতটা কেটে গেছে আর চামচ দিয়ে খাইতে আমার ভালো লাগে না। তুমি একটু আমাকে নিজের হাতে খাইয়ে দাও না প্লিজ। রুহির কথা শুনে আমার কি করা উচিত বুঝতে পারছি না। তখন আমি বললাম, এটা আমি পারবো না। আর এখন তুই ছোট নাই, বড় হয়েছিস। কেউ যদি এসে দেখে আমি তোকে খাইয়ে দিচ্ছি তাহলে অন্য কিছু ভাবতে পারে। তাই তুই নিজে চামচ দিয়ে আস্তে আস্তে খা, আমার কিছু করার নাই। কথাটা বলে যেই আমি রুহির রুম থেকে বেরিয়ে যাচ্ছি তখন রুহি চিৎকার করে আমাকে বলল, রুদ্র, তুমি যদি আমাকে নিজের হাতে খাইয়ে না দাও তাহলে কিন্তু বেশি ভালো হবে না বলে দিলাম। রুহির কথা শুনে আমি রুমের বাইরে যেতে গিয়েও থেমে যাই আর পিছনে ফিরে রুহিকে বললাম, ভালো হবে না মানে কি? কি করবি তুই? হ্যাঁ, যা, তুই যা খুশি কর, আমি কাউকে ভয় পাই না। কথাটা বলে যে আমি রুহির রুম থেকে বেরিয়ে যেতে থাকি ঠিক তখনই রুহি দৌড়ে এসে আমার সামনে দাঁড়ায় আর আমার হাত ধরে রাগী কণ্ঠে বলে, আরে রুদ্র ভাইয়া, আমি বয়সে তোমার ছোট হতে পারি, কিন্তু আমার রাগটা কিন্তু তোমার চাইতে বেশি, যেটা তুমি আমার চাইতে ভালো করে জানো। আর আজ আমি ইচ্ছে করে নিজের হাত কাটছি শুধু তোমার হাতে খাবো বলে। এখন যদি তুমি আমায় না খাইয়ে চলে যাও তাহলে আমি আমার হাত আবার কাটবো বলে দিলাম। রুহির কথা শুনে আমি যেন নির্বাক হয়ে গেছি। কি বলবো ওকে? আমি জানি রুহি আমাদের পরিবারের সবচেয়ে আদরের, তাই একটু বেশি জেদিও। আরও যখন যা চাই তাই দেওয়ার চেষ্টা করে সবাই, তাই বলে আমার জন্য নিজের হাত কেটে ফেলবে? এটা খুব বেশি হয়ে গেল। তখন আমি ওকে বললাম, রুহি, সবকিছুর একটা লিমিট আছে, আর তুই কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করতেছিস। আর কার কাছে বলে নিজের হাত কাটতে গেলি? আজ যদি চাচা চাচি জানতে পারে আমার জন্য তাদের মেয়ে হাত কাটছে তাহলে তারা আমাকে কি মনে করবে একবার ভেবেছিস? তাই তোকে ভালোভাবে বলছি, এরকম পাগলামি আর করিস না প্লিজ বোন। কিন্তু কথাতে আছে, চোর শুনি না ধর্মের কথা। রুহির ক্ষেত্রেও তার ব্যতিক্রম না। সে উল্টা আমাকে ধমক দিয়ে বলল, আমি কি তোমার কাছে এত নীতিবাক্য শুনতে চাইছি? আর আব্বা আম্মু কি ভাববে সেটা পরে বুঝে যাবে। আমার একেবারে কাছে এসে বলল, এখন বলো, তুমি আমাকে খাইয়ে দিবে নাকি চাকুটা এনে কাজে লেগে যাব? আর তুমি তো জানোই আমি যা বলি তাই করি। রুহির কথা শুনে বুঝে গেলাম ওকে না খাইয়ে দিলে আমাকে এখান থেকে ছাড়বে না। আর ওকে দিয়ে বিন্দু পরিমাণ বিশ্বাস নাই, কারণ আবার যদি হাত কেটে বসে তাহলে আবার বিপদ হয়ে যাবে। তাই ওকে যত তাড়াতাড়ি খাইয়ে দিয়ে এখান থেকে কেটে পড়লেই বাঁচি। তখন আমি বললাম, ওই শাকচুন্নি, একদম কাছে আসবি না, সামনে থেকে সরে গিয়ে বিছানায় বস, আমি হাত ধুয়ে আসছি। তোকে তো আবার খাওয়াতে হবে, না হলে আমার কি আর রক্ষা আছে? কথাটা বলে যখন ওয়াশরুমে যাচ্ছি হাত ধোয়ার জন্য তখন পিছন থেকে রুহি হাসতে হাসতে বলল, ওলে বাবা, আমার জামাইটা কত কিউট করে রাগ করে। ওই কি বললি তুই? কিছু না, বলছি তাড়াতাড়ি হাত ধুয়ে আসো, আমার খিদা লাগছে অনেক। আমি আর কিছু না বলে ওয়াশরুমে চলে যাই। তারপর সেখান থেকে হাত ধুয়ে এসে রুহিকে খাইয়ে দিতে থাকি। আর রুহি খুব খুশি মনে আমার হাতে খাচ্ছে আর মিটমিট করে হাসতেছে। রুহির হাসি দেখে আমার মাথায় একটা বুদ্ধি আসে, ওকে একটু সাহায্য করার। আর তাই আমি ইচ্ছে করে ওকে বড় বড় লোকমা ওর মুখে দিচ্ছিলাম। আর রুহি এত বড় লোকমা মুখে নিয়ে গাল ফুলিয়ে বসে আছে, না পারছে গিলতে না পারছে চাবাতে। তখন আমি বললাম, ওই এভাবে গাল ফুলিয়ে বসে আছিস কেন? তাড়াতাড়ি গিলে আমাকে উদ্ধার কর। আমার কথা শুনে রুহি কোনো উত্তর করতে পারছে না, কারণ ওর মুখে তখনও খাবার ভর্তি। তখন রুহি মুখে খাবারগুলো আস্তে আস্তে শেষ করে আমাকে বলল, আমি জানি তুমি আমাকে ইচ্ছে করে এত বড় বড় লোকমা আমার মুখে দিচ্ছ যাতে আমার খাবার খেতে কষ্ট হয়। তুমি জানো না মেয়েরা এতগুলো একসাথে খেতে পারে না। মেয়েরা ছোট ছোট করে খাবারের লোকমা কত কিউট করে খায়।
রুহির কথা শুনে আমি বোকা হয়ে গেলাম, কারণ জীবনে প্রথম শুনলাম খাবারও নাকি মেয়েরা কিউট করে খায়। তখন আমি বললাম, আচ্ছা মানলাম মেয়েরা খাবার কিউট করে ছোট ছোট লোকমা করে খায়, কিন্তু তুই তো মেয়ে না, তুই একটা শাকচুন্নি, আর তাই ইয়া বড় বড় লোকমা করে গিলে খাবি, প্রয়োজনে আমাকেও গিলে খাবি। আমি আর কিছু না বলে রুহিকে খাবার খাইয়ে দিতে থাকি, আর রুহি আমার মুখের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আর খাবার মাঝে 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 আমার হাতে রুহি ইচ্ছে করে কামড় বসিয়ে দিচ্ছে, আর আমি কিছু বললেই বলে ভুল করে কামড় লেগে গেছে, কিন্তু আমি জানি এটাও ইচ্ছে করে করছে। রুহিকে খাবার খাইয়ে দিয়ে আমি রুহিকে বললাম, রুহি আমি জানি তোর মাথায় কি চলছে। আমার কথা শুনে রুহির মুখটা একটা লাজুক ভাব চলে আসছে। তখন রুহি আমাকে মিষ্টি হেসে বলল, তুমি যদি জানো তাহলে বলো তো শুনি আমার মাথায় কি চলছে। দেখ রুহি, তুই যেটা ভাবছিস সেটা কখনো হবার নয়, আর তোর এই পাগলামিতে আমার মন গলবে না। আজ শুধু হাত কাটা বলে তোকে খাইয়ে দিচ্ছি, তাই বলে অন্য কিছু ভাবিস না, কারণ আমি চাচা চাচিকে কষ্ট দিয়ে কিছু করতে পারবো না। বুঝতে যেহেতু পারছো তাহলে আমাকে আর কষ্ট করতে হবে না তোমাকে বোঝাতে। আর পাগলামির কথা বলছো, সেটা এখনো শুরুই করিনি, তবে এখন থেকে করব। আমিও দেখব তোমার মন কি করে না গলে। তুই যা খুশি কর, তবে যেটা হবার নয় সেটা কখনো হবে না। সেটা আমিও দেখব। আমি আর কিছু না বলে রুহিদের বাসা থেকে আমাদের বাসায় চলে আসি। তারপর বাসায় আসলে আম্মু আমাকে খাবার দেয়, আর আমি খাবার খেয়ে নিজের রুমে চলে যাই। আমি রুমে এসে শুয়ে শুয়ে কিছুক্ষণ ফেসবুক চালিয়ে পড়ে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু যখনই ঘুমাতে যাই তখনই রুহির কথাগুলো মনে পড়ে যায়। তবে আমি জানি রুহি এত সহজে হেরে যাওয়ার মেয়ে না। আমার যে সামনে খুব কঠিন সময় আসছে সেটা আজকে রুহির কথায় বেশ ভালোই বুঝতে পারছি। এখন শুধু অপেক্ষার পালা রুহি কখন কোন দিক দিয়ে আমার উপর আক্রমণ করে। আর এসব ভাবতে ভাবতে একটা সময় আমি ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আমি যখন ঘুম থেকে উঠি, আমি যা দেখি তা দেখে আমার চোখ কপালে উঠে গেছে, কারণ আমি ঘুম থেকে উঠে দেখি রুহি আমার বুকে মাথা দিয়ে খুব শান্তিতে শুয়ে আছে। আর এটা দেখে ভয়ে আমার জান পাখি উড়াল দেওয়ার অবস্থা, কারণ কেউ যদি রুহি আর আমাকে এমন অবস্থায় শুয়ে থাকতে দেখে তাহলে কি হবে সেটা আমার ধারণার বাহিরে। তাই আমি আর দেরি না করেই রুহিকে আমার বুক থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তখন রুহি আমাকে বলল, ওই আমার মতো এত ছোট একটা বাচ্চা মেয়েকে কেউ এমন করে ধাক্কা দেয় নাকি? জানো কতটা ভয় পাইছি। ওই তুই বাচ্চা, তুই আস্ত বুড়ি একটা মেয়ে, আর দুনিয়াতে এত জায়গা থাকতে আমার বুকে শুইতে এলি কেন? আর কোনো জায়গা পেলি না? আমি জানি দুনিয়াতে অনেক জায়গা আছে শোয়ার জন্য, কিন্তু আমার কাছে যে তোমার বুকটাই সবচেয়ে পছন্দের জায়গা ঘুমানোর জন্য। আর তাই তো একটু টেস্ট করে নিচ্ছিলাম তোমার বুকে ঘুমাতে কেমন লাগে, কারণ বিয়ের পর তো এখানেই সারা জীবন থাকতে হবে। রুহির কথা শুনে আমি মনে মনে বলি, ও আল্লাহ, তুমি আমাকে কেমন ঝামেলায় ফেলছো। এই মেয়েকে একটু বোঝার শক্তি দাও, নয়তো এই মেয়ে আমাকে পাগল করে ছেড়ে দিবে। আমি যখন মনে মনে এসব ভাবছি তখন রুহি আমাকে বলল, এই রৌদ্র, কি ভাবছো এমন করে? নিশ্চয়ই আমাদের বিয়ের কথা ভাবছো। এত বেশি ভাবতে হবে না, আমি তো তোমারই, তাই না? না রে, আমি বিয়ের কথা ভাবছি না, আমি আমার মরার কথা ভাবছি। কারণ তুই যে অবস্থা শুরু করলি তাতে আমি আমার মৃত্যু চোখের সামনে দেখতে পাচ্ছি। প্লিজ বোন, এসব চিন্তা মাথা থেকে বাদ দে। আর তুই কেন বুঝতে পারছিস না ভাই বোনের মধ্যে সব হয় না, লোকে শুনলে খারাপ বলবে। আমি কথাটা শেষ করতে না করতেই রুহি খপ করে এসে আমার গলা চেপে ধরে আর রাগী সুরে বলতে থাকে, এই মুখ দিয়ে আরেকবার মরার কথা বললে তোমার খবর আছে বলে দিলাম। তোমাকে নিয়ে সেই কবে থেকে স্বপ্ন দেখে আসতেছি, আর তুমি আমার সেই স্বপ্ন পূরণ না করেই মরে যাবে, এটা কখনো হতে পারে না। আর ভাই বোন কিসের ভাই বোন? হ্যাঁ, আমি তোমার চাচাতো বোন, আর চাচাতো ভাই বোনের মাঝে বিয়ে হয়েই থাকে, এটা কোনো বিষয় না, বুঝলে তুমি? রুহি রাগের চোটে সত্যি এমনভাবে আমার গলা চেপে ধরে যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তখন আমি বললাম, আরে আরে, আগে ছাড় আমাকে, নাহলে যেভাবে গলা চেপে ধরছিস এখনই মরে যাব। আরেকবার এমন কথা বললে তোমাকে ঠিকই গলা চেপে ধরে মেরে ফেলবো। রুহি যখন আমার গলা চেপে ধরে এমন কথা বলছিল ঠিক তখনই আমার আম্মু আমার রুমে আসে। আর আম্মুকে রুমে আসতে দেখেই আমি রুহিকে ধাক্কা মেরে নিজেকে ওর হাত থেকে ছাড়িয়ে নিই। তখন আম্মু বলল, কি রে, তোরা সকাল সকাল আবার শুরু করলি? আর রৌদ্র, তোর কি কোনো খেয়ে দেয় কাজ নেই? খালি আমার রহিমাটাকে রাগিয়ে দিস তুই। আম্মুর কথা শুনে বুঝতে পারলাম আম্মু আমাদের মাঝের কোনো কথা শুনতে পারেনি। তখন আমি বললাম, আম্মু, তোমাদের অতি আদরের মেয়ে মনে হয় পাগল হয়ে গেছে, এখন সেই দিনের বেলা স্বপ্ন দেখা শুরু করছে। ওকে বলে দাও দিনের স্বপ্ন কখনো সত্যি হয় না। আমার কথা শুনে রুহি ছোট বাচ্চাদের মতো আম্মুকে জড়িয়ে ধরে বলল,
দেখছো বড় আম্মু, তোমার ছেলে বলে আমি নাকি পাগল হয়ে গেছি। আর তোমার ছেলেকে বলে দাও, মনের মধ্যে ইচ্ছে থাকলে দিনের স্বপ্নকেও সত্যি করা যায়, আর আমি সেটা করে দেখিয়ে দিব। রুহির কথা শুনে আম্মু রুহির মাথায় হাত বুলাতে বুলাতে বলল, রুহিমা, তুই ওর কথা কিছু মনে করিস না। তোর মন যা চায় তুই তাই করবি। আমরা তোর সাথে আছি। আম্মুর কথা শুনে রুহি আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, তোমরা আমার পাশে থাকলে আমার আর কিসের চিন্তা? এখন শুধু আমার কাজটা করতে পারলেই হলো, আর সেটা আমি করেই ছাড়বো, তাই না রুদ্র ভাইয়া? ওকে আবার তুই কি জিজ্ঞাসা করিস? ও নিজেই তো একটা গাধা। তুই তোর কাজে লেগে পড় মা, দেখবি তুই সফল হবি। আম্মুর কথা শুনে আমি মনে মনে বলি, আমি সত্যি ওদের নিজের সন্তান নাকি আমাকে কুড়িয়ে আনছে রাস্তা থেকে। তখন মুখটা একটু মলিন করে বললাম, আম্মু, তোমার মতো মা পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেল। যে নিজের ছেলের কথা না বলে আরেক মেয়ের সাপোর্ট করে, ধন্য ধন্য আমার জীবন। কথাটা বলে আমি ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। তখন পিছন থেকে আম্মু আমাকে বলল, তাই তাহলে এবার ফ্রেশ হয়ে আয়, নাস্তাটা শেষ করে আমার জীবনটা ধন্য কর বাবা। আম্মু, তুই সত্যি আমার মা তো? কেন, তোর কোনো সন্দেহ আছে নাকি? না, নেই। না থাকলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আর নাস্তা করে রুহিকে নিয়ে ভার্সিটি যা। কথাটা বলি আম্মু আর রুহি হাসতে হাসতে আমার রুম থেকে বেরিয়ে যায়। আর কিছুক্ষণ পরে আমি ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে নাস্তা করার জন্য ডাইনিং রুমে যাই। আর সেখানে গিয়ে দেখি রুহিও রেডি হয়ে বসে আছে। আর আমাকে দেখেই রুহি বলল, ইস রে, আমার হিরোটাকে কত কিউট লাগতেছে। জানি না কোন শাকচুন্নির নজর লেগে যায়। কাছে এসো, একটু কানের নিচে কালো টিকা দিয়ে দিই, যাতে কেউ নজর দিতে না পারে। তুই নিজেই তো একটা বড় শাকচুন্নি, আবার আরেকজনকে শাকচুন্নি বলে? ওই কি বললা, ভালো করে বলো, একদম বিড়বিড় করবে না। না, কিছু বলিনি, এবার খাইতে দে আমাকে। তারপর আম্মু এসে আমাকে আর রুহিকে নাস্তা দিলে দুজনে মিলে খাওয়া শুরু করি। কিন্তু আম্মু চলে যাওয়ার পর রুহির খাওয়া কম আর আমার সাথে দুষ্টুমি বেড়ে যায়। দেখে মনে হয় খাইতে বসেনি, আমার সাথে দুষ্টুমি করতে বসছে। কিন্তু আমারও তো কিছু করার নাই, কারণ ঘরের মানুষ যখন পরের মতো ব্যবহার করে নিজেকে তখন রোহিঙ্গা মনে হয়। আর আমার ক্ষেত্রেও এখন সেটাই। তাই রুহির শত জ্বালাতন সহ্য করে পেটের দায়ে কিছু খাইতে হলো। না হলে রুহির মাথায় একটা চামচ দিয়ে বাড়ি দিতে পারলে আমার মনটা শান্তি পাইতো। তারপর যত তাড়াতাড়ি সম্ভব নাস্তাটা শেষ করে রুহিকে নিয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। আর বাইকে ওঠার সময় রুহিকে বললাম একটু দূরত্ব বজায় রেখে বসতে। কিন্তু কে শুনে কার কথা। কিছু দূর যেতে রুহি আমাকে পেছন থেকে এমনভাবে চেপে ধরলো যেন আমি ওর জামাই লাগি। তখন রাস্তার পাশে বাইকটা দাঁড় করিয়ে রুহিকে বললাম, এমনভাবে চেপে না ধরে এক কাজ কর, তুই আমার ভিতর ঢুকে যা, তাহলে তুই শান্তি পাবি। আমার কথা শুনে রুহি মুচকি এসে বলল, এতক্ষণ সেই চেষ্টাই করছিলাম, কিন্তু পারছি না গো। তবে তুমি চিন্তা করো না, তোমার মনের ভেতর একদিন ঠিকই ঢুকবো। ধর, তুই সত্যি একটা পাগল। পাগল না, পাগলি, তাও শুধু তোমার জন্য। এখন চলো, না হলে আবার দেরি হয়ে যাবে। আমি আর কিছু না বলে আবার ভার্সিটির দিকে যেতে থাকি, কারণ এখন আমি ওকে একটা বললে ও আমাকে তিনটা বলবে। তাই ওর সাথে চুপ করে থাকাটাই ভালো। আর কিছুক্ষণ পরই আমরা ভার্সিটি চলে আসি। আমি ভার্সিটিতে এসে রুহিকে নামিয়ে দিয়ে যেই আমার ক্যাম্পাসের দিকে যাচ্ছি, ঠিক তখনই আমার বন্ধু সুজাত এসে আমাকে বলল, কিরে রুদ্র, তোর ক্যাম্পাসে আসতে এত দেরি হলো কেন? আরে বলিস না, কিছু কিছু পিচ্চি পোলাপাইনের অত্যাচারে জীবনটার 12টা বেজে যাচ্ছে। তাই এখন আর সময়ের দিকে কোনো খেয়াল থাকে না। কথাটা রুহিকে শুনিয়ে শুনিয়ে বললাম। আমার কথাটা শুনে রুহি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। দেখে মনে হয় একা পেলে আমাকে চিবিয়ে খাইতো, কিন্তু পাশে আমার বন্ধু থাকায় আমাকে কিছুই বলতে পারছে না। তখন আমার বন্ধু সুজাত বলল, পিচ্ছি বলা পায় না, আবার তুই কোথায় পাইলি? আর আমার জানা মতে তোদের বাসায় কোনো পিচ্ছি বাচ্চা নাই, তাহলে তোকে আবার কোন পিচ্ছি অত্যাচার করে? আছে আছে, এটা তোর চোখে পড়বে না, কিন্তু আমি ঠিকই দেখি। এখন এসব কথা বাদ দিয়ে বল, আমাকে কেন খুঁজতেছিস? আরে আমাদের ক্লাসমেট জয়া তোকে খুঁজতেছে, তোর সাথে নাকি কি জরুরি কথা আছে, তাই আমি তোকে খুঁজতে আসলাম। সুজাতের মুখে জয়ার নামটা শোনার সাথে সাথে রুহির মুখে একটা চিন্তার ছাপ পড়ে যায়, আর মুখটা জানি কেমন মলিন হয়ে যায়। তখন আমি বললাম, জয়া আবার আমার সাথে কি এমন জরুরি কথা বলবে? আমার মনে হয় তোকে প্রপোজ করতে পারে, ভাব দেখে তো আমার তাই মনে হয়। সুজাতের কথা শুনে রুহিকে রাগানোর জন্য আমি বললাম, যা, তাহলে তো ভালোই হবে।
এতদিন পরে আমার ভালোবাসার হালখাতাটা হয়ে যাবে, আর তোরাও একটা ভাবি পেয়ে যাবি। কি বলিস রুহি, ঠিক বললাম না? হুম। আমার কথাটা শুনেই রুহির মলিন মুখটা রাগে লাল হয়ে যায়। ভালো করে তাকিয়ে দেখি নিজের ওড়নাটা খুব শক্ত করে মুঠি দিয়ে ধরে আছে রুহি। মনে হয় নিজের রাগটা ওড়না দিয়ে বেঁধে রাখার চেষ্টা করছে রুহি। তখন রুহি আমাকে উদ্দেশ্য করে বলল, মানুষ একটা কথা বলে জানো তো, অতি হাসি দুঃখের কারণ। তুমি যেভাবে হাসতেছো আমার কেন জানি মনে হচ্ছে তোমার কপালে দুঃখ আছে। একটু সাবধানে চলাফেরা করো, বলা তো যায় না কখন আবার কি হয়ে যায়। রুহির কথা শুনে পাশে থেকে আমার বন্ধু সুজাত বলল, রুহি, তোমার কথা বুঝতে পারছি না। তুমি কি রুদ্রকে উপদেশ দিচ্ছ নাকি থ্রেট দিচ্ছ? উপদেশ দিছি নাকি থ্রেড দিছি যে বোঝার সে ঠিকই বুঝতে পারছে, আপনার না বুঝলেও চলবে। আর রুদ্র ভাইয়া, আমি আজকে তাড়াতাড়ি বাসায় চলে যাব, একজনের জন্য স্পেশাল কিছুর ব্যবস্থা করতে হবে। তুমি তোমার কাজ শেষ হলে তারপর বাসায় চলে এসো, কেমন? রুহি কথাটা বলেই ওর ক্যাম্পাসের দিকে চলে গেল। কিন্তু রুহি কথাটা হেসে বললেও ওর হাসির সাথে মন রাগ বেরিয়ে আসছিল, চোখগুলো আগুনের মতো লাল হয়েছিল। এখন আমি মনে মনে ভাবছি যে নিজেই মনে হয় নিজের পিছনে বাসটা নিলাম। কোন দুঃখে যে রুহিকে রাগাতে গেলাম, এখন জানি না কপালে কি আছে। তবে এটা নিশ্চিত আজকে আমার সাথে ভালো কিছু হবে না। আমি যখন এসব চিন্তায় ডুবে আছি তখন সুজাত বলল, দোস্ত, বলেছিলাম না রুহির মনে তোকে নিয়ে কিছু চলছে? দেখলি তো, আজ প্রমাণ করে দিলাম। যাওয়ার কথা শুনেই রুহি কেমন কি আগুন হয়ে গেল, দেখলি? রাগ তোর প্রমাণ করা? তুই তো প্রমাণ করতে গিয়ে রাগিয়ে আগুন বানিয়ে দিয়েছিস, আর সেই আগুনে পুড়িয়ে ছাই বানাবে আমাকে। তুই তো রুহিকে চিনিস না, আমি চিনি শাকচুন্নিটাকে। আজ কপালে দুঃখ আছে, আর কোন দুঃখে যে তোর সাথে আমিও তাল মেলাতে গেলাম এখন সেটাই ভাবছি। আরে মামা, এত চিন্তা করিস না। আর রুহি তোকে কিছু বলবে না। যদি কিছু বলতে আসে তাহলে বলবি আমরা ওর সাথে মজা করছি, তাহলে সব সমাধান হয়ে যাবে। এখন চল ক্যাম্পাসের দিকে যাই, যা। চল যাই। তারপর আমি আর সুজাত ক্যাম্পাসে চলে আসি, আর সব বন্ধুরা মিলে আড্ডায় মেতে উঠি, কারণ ক্লাস শুরু হতে এখনো সময় বাকি আছে। অন্যদিকে রুহি তার ক্লাসে গিয়ে চুপচাপ নিজের টেবিলে বসে থাকে, আর রাগের চোটে রুদ্রকে মনে মনে গালি দিতে থাকে। রুহির এমন চুপ করে বসে থাকা দেখে ওর বেস্ট ফ্রেন্ড লিজা এসে বলল, কি রে রুহি, তুই আজ এমন চুপচাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তোর? কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। রুহি, আমি কি তোর বেষ্টি হই আর আমার কাছে তুই তোর মনের কথা লুকাতে চাস? সত্যি করে বল, কি হয়েছে? রৌদ্র ভাইয়া কি কিছু বলেছে তোকে? রুহি আর নিজের রাগটা কন্ট্রোল করতে না পেরে বলল, জানিস লিজা, কুত্তাটাকে নাকি আজ কোন জয়া নাকি ফয়া নামের এক শাকচুনি প্রপোজ করবে, আর আমাকে শুনিয়ে শুনিয়ে বলে তাকে নাকি সে একসেপ্ট করে নিবে। আজ যে ওকে কি করব সেটা আমি নিজেও জানি না। রুহির কথা শুনে লিজা হাসতে হাসতে বলল, তাহলে এই ব্যাপারে আমার বেষ্টিটা গাল ফুলিয়ে বসে আছে? আমার মনে হয় রৌদ্র ভাইয়া তোকে রাগানোর জন্যই এমন বলছে। আর তুই কি রৌদ্র ভাইয়াকে প্রপোজ করছিস? তোর মনের কথা বলছিস? আমাকে রাগানোর জন্য বলুক আর যে জন্যই বলুক, ওর সাহস হয় কি করে আমার সামনে অন্য মেয়ের নাম নেওয়ার? আজ সেটাই দেখাবো। আর তুই বলছিস প্রপোজ করার কথা? কুত্তাটাকে কতভাবে বুঝিয়েছিস যে আমি ওকে ভালোবাসি, আর যতবার বলতে যাই বলে আমাকে নাকি বোনের চোখে দেখে। চাচাতো ভাই বোনের মাঝে এসব হয় না, আরো কত নানান বাহানা করে। তাই সে নাকি আমার সাথে অন্য কোনো সম্পর্কে যেতে পারবে না। আমি বলি কি, আজকে তুই আবার ভালো করে প্রপোজ করে দেখ। তুই তোর মনের কথা ভালো করে বোঝানোর চেষ্টা কর, তাহলে হয়তো রৌদ্র ভাইয়া রাজি হতে পারে। অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আর না। আজকে শুধু ভালোভাবে প্রপোজই করব না, সাথে এমন কিছু করব যেন সারা জীবন ওই মুখ দিয়ে বোন শব্দটা না আসে, যেন বউ বলে ডাকে। আজকে তাই করব। রৌদ্র ভাই, আপনি যেখানেই থাকেন আজকে একটু সাবধানে থাকেন ভাই, কারণ আমাদের রুহি আজকে আপনার উপর বেশ রেগে আছে। যে কোনো সময় আক্রমণ করতে পারে। আপনার জন্য শুভকামনা রইল। লিজার কথা শুনে রুহি রাগ দেখিয়ে বলল, ওই কি বললি তুই? বেস্ট অফ লাক। আর কিছু বলিনি। এদিকে আমি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসের সময় হলে আমরা সবাই মিলে ক্লাসে চলে যাই। এক এক করে সবগুলো ক্লাস শেষ হলে আমাদের ছুটি হয়ে যায়। আমি তখন আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে যাওয়া শুরু করি। আমি যখন ভার্সিটির গেটে আসলাম তখন দেখি রুহির ফ্রেন্ড লিজা বাহির হচ্ছে। লিজাকে দেখে আমি বললাম, লিজা, রুহি কোথায়?
ভাইয়া রুহি তো আজকে অনেক আগেই চলে গেছে। ও আচ্ছা, তাহলে আমি যাই। জি ভাইয়া, বেস্ট অফ লাক ভাইয়া। এটা কেন বললে? সময় হলে বুঝতে পারবেন ভাইয়া। কথাটা বলেই লিজা মুচকি এসে চলে গেল, আর আমি লিজার কথার কোনো কিছু না বুঝেই বাসার দিকে যেতে থাকি। আমি বাসার যত কাছাকাছি যেতে থাকি মনের ভিতর ততই ভয় বাড়তে থাকে, কারণ রুহি আজকে সকালে আমাকে যেই কথা বলছে মনে হয় না এখন বাসায় গেলে ভালো কিছু অপেক্ষা করছে আমার জন্য। কিন্তু কিছু করার নাই, বাসায় তো যেতেই হবে। তাই মনের ভিতর সাহস নিয়ে বাসায় যেতে থাকি, পরে যা হবে দেখা যাবে। আর কিছুক্ষণ পরই আমি বাসায় চলে আসি। বাসায় এসেই মনে হচ্ছে বাসাটা কেমন খালি খালি লাগছে, মনে হচ্ছে বাসায় কেউ নেই। তখন আমি আম্মুকে ডাকতে ডাকতে আমার রুমে যাই, আর আমি রুমে আসতেই দেখি রুহি আমার রুমে খাটের উপর পা দুলিয়ে বসে আছে। আর আমাকে দেখার সাথে সাথে রুহি আমাকে বলল, এই যে মিস্টার রৌদ্র, তাহলে তোমার সব কাজ শেষ করে এতক্ষণে আসার সময় হলো? এতক্ষণে মানে কি? আমি তো প্রতিদিন এই সময় তোকে নিয়ে বাসায় ফিরি, এ আর নতুন কি? আর তুই আমার নাম ধরে ডাকিস কেন? ভুলে যাস না আমি তোর বড় ভাই হই। ব্যাগটা টেবিলে রাখতে রাখতে বললাম। আমার কথা শুনে রুহি বসা থেকে উঠে দাঁড়ায় আর আমাকে বলল, তুমি আমার ভাইয়া হও নাকি কি হও সেটা একটু পরেই তোমাকে বুঝিয়ে দিব। এখন বলো, আজকে ভার্সিটিতে কি কি হইছে? ওই ভার্সিটিতে যা হয়েছে ভালো হয়েছে, তোকে এত কিছু জানতে হবে না। এখন বল আম্মু কোথায়? খুব খিদা লাগছে, খেতে হবে। আমার ধমক শুনে রুহি মনে মনে বলে, আমাকে ধমক দেওয়া তাই না? দাঁড়াও শোনা, তোমার জন্য সব ব্যবস্থা করে রাখছি, এখন সব তোমার উপর অ্যাপ্লাই করব। তখন রুহি বলল, বড় আম্মু তো আমাদের বাসায় আছে, আজকে আমাদের বাসায় পিঠা বানাচ্ছে। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য পিঠা নিয়ে আসছি। কথাটা বলেই রুহি আমার রুম থেকে চলে গেল। তবে মনে মনে খুশি লাগছে, আমার ধমকে রুহি ভয় পাইছে। না হলে রুহিকে আমি একটা ধমক দিলে আমাকে সাথে সাথে দুইটা দেয়। আর আজকে ভার্সিটিতে যা হইছে, আমি তো ভাবছিলাম বাসায় আসলে রুহি আমাকে শেষ করে দিবে, কিন্তু না, আমাকে তেমন কিছুই বলে নাই। মনে হয় আজকে ভার্সিটির কাহিনী রুহি ভুলে গেছে। তাই আমি মনের আনন্দে চলে গেলাম ফ্রেশ হতে। কিছুক্ষণ পরে আমি ফ্রেশ হয়ে রুমে এসে দেখি রুহি পিঠা নিয়ে আমার রুমে এসে বসে আছে। তখন আমি বললাম, কিরে রুহি, তুই আজ এত ভালো হলি কেমন করে? রুমে এসে চুপটি করে বসে আছিস, আমাকে একটা ডাকও দিলি না। অন্য সময় তো রুমে এসে রুমটা মাথায় তুলে নিস ডেকে ডেকে। মাঝে মাঝে চুপ থাকতে হয়, আর মাঝে মাঝে চুপ করে থাকা মানে বিপদ লক্ষণ। আর বাদ দাও এইসব কথা, এখন নাও তোমার প্রিয় তেলের পিঠা, খেয়ে দেখো কেমন হলো। রুহির প্রথম কথাটা শুনে মনের মাঝে কেমন যেন একটা ভয় কাজ করছিল, কিন্তু যখন বলল আমার পছন্দের তেলের পিঠা নিয়ে আসছে, তখনই সব ভুলে গিয়ে বলল, আরে দে তাড়াতাড়ি, কতদিন ধরে তেলের পিঠা খাই না, আজ তাহলে আমার আগে এসে ভালো কাজই করলি, আমার জন্য পিঠা বানালি, তোকে অনেকগুলো ধন্যবাদ। হুম। ধন্যবাদটা না হয় পরেই দিও, আগে খাও দেখি। কথাটা বলেই রুহি আমার সামনে পিঠার থালাটা এগিয়ে দিল, আর আমি সবকিছু ভুলে পিঠার উপর ঝাঁপিয়ে পড়লাম। মানুষ বলে পেটে খিদা থাকলে তেতো জিনিসও মিষ্টি লাগে। আমার ক্ষেত্রেও তাই হলো। খিদার চোটে প্রথমে দুইটা পিঠা খুব তাড়াতাড়ি খেয়ে ফেললাম, কিন্তু পরে আমার মনে হতে লাগলো তেলের পিঠা সাধারণত মিষ্টি হয়, কিন্তু এই পিঠা কেমন জানি ঝাল লাগছে। আর আস্তে আস্তে আমার মুখে ঝালের পরিমাণটা বাড়তে লাগলো। আমি তখন খাওয়া বাদ দিয়ে রুহির দিকে তাকাতেই রুহি হাসতে হাসতে বলল, কি হলো, খাওয়া বন্ধ করলে কেন? এটা না তোমার প্রিয় পিঠা, তাহলে খাচ্ছ না কেন? খাও, নাকি ঝালে মুখ পুড়ে যাচ্ছে? রুহির কথাগুলো শুনে আমি এতক্ষণে বুঝতে পারলাম খিদার চোটে আমি কত বড় একটা ভুল করে ফেলেছি। তখন মুখটা মলিন করে আমি বললাম, রুহি প্লিজ, ঝালে আমার মুখ পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমাকে পানি দে, না হলে আমি মরে যাব ঝালে। বলতে বলতে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমার প্রশ্নের সঠিক উত্তর না পাওয়ার আগ পর্যন্ত তোমাকে পানি তো দূরের কথা, মরার জন্য একটু বিষও দিব না। আগে আমার প্রশ্নের জবাব দাও। আমি তোর কোনো প্রশ্নের উত্তর দিব না, আগে পানি দে তারপর দিব, আর না হলে সামনে থেকে সর, আমি নিজেই পানি নিয়ে খেতে পারবো। আমি কথাটা বলার সাথে সাথে রুহি গিয়ে আমার রুমের দরজাটা বন্ধ করে দেয়, আর রাগী একটা ভাব নিয়ে আমার সামনে এসে বলে, যতক্ষণ না আমি চাইবো তুমি আমার সামনে থেকে এক পাও নড়তে পারবি না। আগে আমার প্রশ্নের উত্তর দে, তারপর তোর মুখের জ্বালা কিভাবে কমাতে হয় সেটা আমি দেখবো।
আর যদি আমার কথা না শুনিস তাহলে থালিতে যতগুলো মরিচ মিশানো পিঠা আছে সবগুলো তোকে জোর করে খাওয়াবো। রুহির এমন রাগ দেখে সত্যি আমি অনেক ভয় পেয়ে যাই। আর ও আমাকে যেভাবে তুই তোকারি করছে মনে হয় রাগটা ওর মাথায় চড়ে বসছে। আর এখন যদি আমি একটু উল্টাপাল্টা কিছু বলি তাহলে রুহি সত্যি আমাকে এই ঝাল মেশানো পিঠাগুলো খাওয়াবে। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কি জানতে চাস তাড়াতাড়ি বল, আমার অনেক ঝাল লাগতেছে। জয়া শাকচুন্নির সাথে তোর কিসের সম্পর্ক? সত্যি করে বল, না হলে তোর খবর আছে। জয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ও তো আমার ফ্রেন্ড মাত্র। আমার সাথে মিথ্যা বলবি না। ওই শাকচুন্নি যদি তোর ফ্রেন্ড হয় তাহলে তোর বন্ধু সুজাত কেন বলল জয়া নাকি তোকে প্রপোজ করবে? আরে সব মিথ্যা কথা, সুজাত তোর সাথে মজা করছে। জয়ার সাথে আমার এমন কোনো সম্পর্ক নাই, বিশ্বাস কর। জয়া শাকচুন্নি যদি ফ্রেন্ড হয় তাহলে তুই কেন বললি যে আজকে ওর প্রপোজাল একসেপ্ট করে নিবি, আমার জন্য ভাবি নিয়ে আসবি? বল কেন বললি এই কথা? আরে আমি তো এমনি বলছি, যাতে তুই আর আমার পিছনে না লাগিস। আমি চাই না আমাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক তৈরি হোক, তাই আমি ভাবছি তোকে এই কথা বললে হয়তো তুই আর আমার সাথে এমন পাগলামি করবি না। আমার কথাটা শুনেই রুহির রাগটা একটু কমে যায়, যেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল। তখন রুহি আমাকে বলল, শোনো, তুমি চাও আর না চাও আমি তোমাকে চাই সারা জীবনের জন্য। আর তুমি আমাদের মাঝে যে সম্পর্ক না হওয়ার জন্য পালাতে চাইছো, আমি সেই সম্পর্ক করেই ছাড়বো, হয় আপোষে না হয় জোর করে। রুহির কথা শুনে আমি বললাম, দেখ রুহি, এসব পাগলামি করিস না, এটা কখনো হবে না। পরিবারের মানুষ জানলে খারাপ বলবে, তুই কেন বুঝিস না? আমি কোনো পাগলামি করছি না, যা বলছি মন থেকে বলছি। এখন থেকে কান খুলে শুনে রাখো, আমি তোমাকে ভালোবাসি এবং নিজের চাইতেও বেশি। তাই আমাকে ছাড়া অন্য মেয়েকে ভালোবাসা তো দূরের কথা, যদি চিন্তাও করো তাহলে সেই দিন দেখবে এই রুহি কি জিনিস। বয়সে তোমার ছোট বলে হালকা ভাবে নিও না, কথায় আছে না ছোট মরিচের ঝাল বেশি। আজকে শুধু তোমাকে ছবির টিজার দেখাইছি, যদি অন্য মেয়ের সাথে ইটিস পিটিস করো তাহলে বাকি পিকচার দেখিয়ে দিব। একদম ফিল্মের হিরোইনের মতো ভাব নিয়ে বলল। একে তো ঝালে আমার মুখ পড়ে যাচ্ছে, তারপর রুহির কথাটা শুনে মনে হয় ঝালটা আরো বেড়ে গেল। তখন আমি বললাম, দেখ আমার ঝালে মুখ পড়ে যাচ্ছে, আর আমি তোর সব প্রশ্নের উত্তরও দিয়ে দিছি। এখন তোর ডায়লগবাজি বাদ দিয়ে হয় পানি দে, না হলে সামনে থেকে সর, আমি নিজেই পানি খাবো। না না না, আমি যেহেতু তোমাকে ঝাল লাগাইছি তাহলে ঝালটা আমিই কমাবো। তুমি শুধু দেখো আমি কি করে 1 মিনিটেই ঝালকে মিষ্টি বানিয়ে দিই। কথাটা বলেই রুহি আমার দিকে আসতে লাগলো। রুহির আমার দিকে এমন ভাবে আসাটা আমার কাছে কেমন যেন সুবিধার মনে হচ্ছে না। তখন আমি বললাম, রুহি দেখ, তুই আমার একদম কাছে আসবি না, আমার আর ঝাল লাগছে না, তুই আস। আমি আর কিছু বলার আগে রুহি এসে হপ করে আমার মাথার চুল খামচে ধরে, আমার ঠোঁটের সাথে ওর ঠোঁটগুলো মিশিয়ে দেয়, আর আমাকে ধাক্কা দিয়ে খাটে শুইয়ে দিয়ে আমার উপর নিজের শরীরটা ছেড়ে দিয়ে ঠোঁটের উপর অত্যাচার শুরু করে রুহি। আর রুহিকে আমি যতবার ছাড়াতে যাই ততবার আরো শক্ত করে চুল খামচে ধরে আর ঠোঁটের মধ্যে নিজের দাঁত বসিয়ে দেয়। তাই কোনোভাবে পারছি না রুহিকে ছাড়াতে। রুহি আমাকে ঠিক কতক্ষণ ধরে কিস করছে তা বলতে পারবো না, তবে এতটুকু বুঝতে পারছি আমার দম বন্ধ হয়ে আসতে আর বেশিক্ষণ সময় লাগবে না। আর রুহি আমার ঠোঁটে অত্যাচার করেই যাচ্ছে, যে ছাড়ার নামই নিচ্ছে না। ঠিক তখন আমার রুমের দরজার বাইরে থেকে কে যেন দরজা নক করে। তখন রুহি আমাকে ছেড়ে দেয়, আর রুহি আমাকে ছেড়ে দিয়ে দরজা খুলতেই দেখি আম্মু দরজার সামনে হাতে পিঠা নিয়ে দাঁড়িয়ে আছে। আর রুহি দরজা খুলে দিলে আম্মু আমার রুমে আসে। তখন আম্মু আমার অবস্থা দেখে আম্মু বলল, কি রে রুদ্র, তোর এই অবস্থা কেন? আর তোর ঠোঁট এমন ফুলা কেন? আম্মুর এমন প্রশ্ন শুনে আমি চিন্তায় পড়ে যাই, কি বলবো এখন। মনে হয় এখনই আম্মু সব বুঝে যাবে, তাই কিছু একটা ভেবে আম্মুকে যেই আমি কিছু বলতে যাব তার আগে রুহি বলে ওঠে, বড় আম্মু, তুমি তো জানো না তোমার ছেলে শুধু হাতে পায়েই বড় হইছে, কিন্তু আচরণে এখনো সেই বাচ্চাই রয়ে গেছে। না হলে দেখো না, পিঠা খেতে গিয়ে নিজের ঠোঁটে নিজেই কামড় মারছে, এখন ঠোঁট ফুলে কলা গাছ হয়ে গেছে। রুহির কথা শুনে আমি মনে হয় আকাশ থেকে টপ করে মাটিতে পড়লাম। কত সুন্দর করে মিথ্যা কথা বলছে। ওর কথা শুনে মনে হয় রুহি না আমি নিজেই নিজের ঠোঁটে কামড় মারছি। তখন আম্মু বলল, একদম ঠিক বলছিস রুহি, এখনো ও বাচ্চাই রয়ে গেছে। না হলে খাবার খাওয়ার সময় কেউ এমন তাড়াহুড়ো করে নাকি? একদম ঠিক হয়েছে, এখন বুঝো মজা কেমন লাগে।
আম্মুর কথা শুনে এখন নিজেকে বড় অসহায় লাগছে, আর নিজেকে এখন সত্যি একটা বাচ্চাই মনে হচ্ছে। বাচ্চা না হলে কি রুহি আমাকে আজ এভাবে অত্যাচার করে, আর আমারও সব মুখ বুজে বেড়ে নিতে হয় নাকি? আমি যখন মনে মনে এসব ভাবছি তখন আম্মু আবার বলল, তোর জন্য আরো পিঠা আনছি, আরো খাবি নাকি? রেখে দিব, পরে খাবি। আম্মুর মুখের পিঠার কথা শুনে চিৎকার করে বললাম, না আর পিঠা খাবো না। শুধু আজ না, বেঁচে থাকতে আর পিঠার নাম মুখেও নিব না। আমার পিঠা খাওয়ার শখ মিটে গেছে। এগুলো আমার সামনে থেকে নিয়ে যাও প্লিজ। আমার এমন কথা শুনে আম্মু অবাক হয়ে যায়। তখন আম্মু বলল, হঠাৎ করে তোর আবার কি হলো? পিঠার নাম শুনলে তো তোর ঘুম আসে না, আর আজকে বলছিস পিঠা খাবি না? আচ্ছা, তোর যা ইচ্ছা কর। আর শোন, কালকে তোর খালাতো বোন তানহা আসবে, তুই গিয়ে ওকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, যাবো আনতে। এখন তোমরা যাও, আমি একটু একা থাকতে চাই। রুহি এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে আমার আর আম্মুর কথা শুনছিল আর মিটমিট করে হাসছিল, কিন্তু যখনই আম্মুর মুখে তানহার নামটা শুনলো তখনই ওর হাসি মাখা মুখটার মাঝে কেমন যেন একটা চিন্তার ছাপ ভেসে ওঠে। আর আমার কথা শুনে রুহি আর আম্মু আমার রুম থেকে বেরিয়ে যায়, আর আমিও একটু বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে শুয়ে পড়ি। একে তো সারাদিন ক্লাস করে ক্লান্ত লাগছিল, আর সেই সাথে রুহির অত্যাচারে এখন আরো বেশি ক্লান্ত লাগছে। আমি বিছানায় শোয়া মাত্রই যেই চোখে ঘুমটা লেগে আসছিল ঠিক তখন রুহি আমার রুমে আবার আসে, আর এসেই আমাকে কলার ধরে টেনে শোয়া থেকে উঠে বসায়। তখন রুহি আমাকে বলল, এখন যা বলবো ভালো করে শুনে রাখো। তোমার খালা তো তানহা আসতেছে বলে যেন খুশিতে পিঠে আবার পাকনা না গজায়। যদি ওর সাথে বেশি ঢলাঢলি করতে দেখি তাহলে কিন্তু তোমার পাকনা আমি ছেটে দিব। আর এমনি তো মেয়েটার খুব গায়ে পড়া স্বভাব, ওকে আমার একদম ভালো লাগে না, তাই ওর কাছ থেকে দূরে দূরেই থাকবে। রুহির কথা শুনে আমি বললাম, ওই তুই তানহাকে নিয়ে বাজে কথা বলবি না। নিজে সারাদিন আমার গায়ে পড়ে থাকে, আবার অন্যজনকে বলে গায়ে পড়া স্বভাব। আর ও আমার ছোট বোন হয়, এতদিন পরে আমাদের বাসায় আসতেছে, আমার সাথে মজা করবে না তো কার সাথে করবে? আমাকে তো বোঝাতে আসবে না, তোমার বোন হয় নাকি কি হয় সেটা আমি জানি। আর আমাকে বলো তোমার গায়ে পড়ে থাকি, ব্যাস বেশ করি। দরকার পড়লে তোমার গায়ে না, তোমার গলায় ঝুলে থাকবো সারাক্ষণ, কারণ তুমি শুধু আমার, আর কারোর হতে দিব না। তোর এই আশা কোনোদিনও পূরণ হবে না। এখন যা সামনে থেকে। আমাকে মুখ ভেঙ্গানো হচ্ছে তাই না? এখন কি তাহলে আবার শুরু করব নাকি? কি করবি তুই? এত তাড়াতাড়ি ভুলে গেলে? ঠোঁটের ব্যথাটা মনে হয় কমে গেছে। দাঁড়াও, আবার শুরু করছি। কথাটা বলেই রুহি আমাকে যেই আবার ধরতে আসছে, আমি তখন খাটের অন্য পাশে গিয়ে অসহায়ভাবে রুহিকে বললাম, প্লিজ রুহি, মাপ চাই, আর এমন বলবো না। তুই যা বলবি তাই করব। প্লিজ এখন আর পাগলামি করিস না, আমাকে একটু একা থাকতে দে। আমার কথা শুনে রুহি মিষ্টি হেসে বলল, এই তো আমার লক্ষ্মী জামাই, এরকম সব সময় বউয়ের সাথে বউয়ের কথা শুনে চলবে, না হলে কিন্তু অনেক অত্যাচার সহ্য করতে হবে, আর তানহার কাছ থেকে দূরে থাকবে। ওকে? আগে তোমাকে কলেজে চোখে চোখে রাখতে হতো, এখন মনে হয় বাসাতেও দেখে রাখতে হবে, না হলে কোন শাকচুন্নি এসে আমার বোকা জামাইটাকে পটিয়ে পাটিয়ে নিয়ে যায়। এরকম আরো হাজারটা কথা শুনিয়ে রুহি আমার রুম থেকে বিদায় নেয়, আর আমিও বাধ্য ছেলের মতো রুহির সব কথা চুপটি করে শুনি, কারণ এখন ওর কথার বাহিরে কিছু বললেই রুহি আবার পাগলামি শুরু করবে, তাই চুপ থাকাই ভালো। আর এইভাবে সেদিনকার মতো দিনটা করলাম। পরের দিন বিকালে আমি চলে যাই বাস স্ট্যান্ড আমার খালাতো বোন তানহাকে আনতে। আমি বাস স্ট্যান্ড যাওয়ার কিছুক্ষণ পরই তানহা এসে পৌঁছে যায়, আর তানহা আমাকে দেখেই বলল, ভাইয়া কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আগে যেমনই ছিলাম, তবে এখন অনেকটাই ভালো আছি। মানে এখন ভালো আছিস মানে কি? সেটা তোমাকে পরে বলবো, এখন বাসায় চলো। আমি আর কিছু না বলে তানহাকে বললাম বাইকে উঠতে, আর তানহা বাইকে উঠে আমাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। তখন আমি বললাম, তানহা একটু দূরে সরে বস। এত চেপে বসলি কেন? যদি পড়ে যাই তাই তোমাকে শক্ত করে ধরছি, আমার বাইকে উঠতে ভয় করে। তারপর আমিও আর কিছু না বলে বাইক নিয়ে বাসার দিকে যেতে থাকি, আর তানহা আমাকে পিছন থেকে বুকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে আছে। এখন আমার শুধু ভয় একটা, রুহি যদি দেখে যে তানহা আমাকে এমনভাবে জড়িয়ে ধরে আছে তাহলে আমার কি হবে সেটা ওপরওয়ালা ভালো জানে। তানহাকে নিয়ে আমি বাসার সামনে আসতেই দেখি আমাদের বাসার গেটের কাছে রুহি দাঁড়িয়ে আছে। আর রুহি যখন দেখলো তানহা আমাকে এমনভাবে জড়িয়ে ধরে আছে, তখন রুহির হাস্যোজ্জ্বল চেহারাটা মুহূর্তেই কালো হয়ে গেল।
আর ফর্সা চেহারাটা যেন মুহূর্তেই রাগে লাল হয়ে গেল। আমি রুহির চেহারা দেখে ভীষণ ভালোভাবে বুঝতে পারছি আমার কপালে বিপদ আছে। তাই রুহির কাছে যত পালিয়ে থাকতে পারি নিজের জন্য ততই মঙ্গল। আমি বাসার সামনে গিয়ে তানহাকে বাইক থেকে নামিয়ে বললাম, তানহা, তুই রুহির সাথে বাসার ভিতরে যা, আমি একটু পরে আসবো। ঠিক আছে, কিন্তু তুমি এখন কোথায় যাবে? আর তুমি না থাকলে কি আমার বাসার মধ্যে ভালো লাগবে নাকি? একে তো তানহা আমাকে এভাবে জড়িয়ে ধরছে, সেই রাগে রুহি ফেটে যাচ্ছে। তার উপর তানহার এই আহ্লাদি কথাবার্তা যেন রুহির গায়ে রাগটা আরো বাড়িয়ে দিচ্ছে, যেটা রুহির চেহারা আর আমার দিকে রাগীভাবে তাকানো দেখে বোঝা যাচ্ছে। তখন আমি বললাম, তানহা, তুই রুহির সাথে বাসায় যা, আমার একটা জরুরি কাজ আছে, আমি পরে আসতেছি, তখন তোর সাথে কথা বলবো। এমনিতেই মাথার উপর বিপদ ঘুরঘুর করছে, তুই কথা বলে সে বিপদটা আর বাড়িয়ে দিস না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, কিন্তু তাড়াতাড়ি বাসায় ফিরে আসবে। আমি কিন্তু তোমার অপেক্ষা করব। তারপর রুহি আর তানহা দুজনে মিলে বাসার ভিতরে যেতে লাগলো। আর রুহি আমাদের বাসার দরজার সামনে গিয়ে তানহাকে বলল, তানহা, তুমি বাসার ভেতরে যাও, আমার রুদ্রকে একটা কথা বলার আছে, সেটা বলে আসি, কেমন? আচ্ছা ঠিক আছে। কথাটা বলেই তানহা আমাদের বাসার ভিতর ঢুকে যায়। এদিকে আমি শুধু দেখছিলাম রুহি তানহাকে নিয়ে বাসার ভিতরে যায় নাকি আবার ফিরে এসে আমাকে কিছু বলে। কিন্তু যখন দেখলাম রুহি দরজার সামনে গিয়ে আবার থেমে গিয়ে তানহা কিছু বলতেছে, তখন আমি বাইকটা ঘুরিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে থাকি। ঠিক তখনই রুহি পিছন থেকে চিৎকার করে বলল, ওই কুত্তা, দাঁড়া বলছি, পালিয়ে যাবি কোথায়? রুহির চিৎকার শুনে আমি দাঁড়িয়ে যাই। তখন রুহি আমার কাছে এসে বলল, বাহ, আমার কাছ থেকে পালানো হচ্ছে তাই তো, কিন্তু পালিয়ে যাবি কোথায়? রাতে বাসায় আসবি না? তখন তোকে দেখে নিব। আমি পালাবো কেন? আমি কি কিছু করছি নাকি যে কাউকে ভয় পেয়ে পালাবো? আমার কথা শুনে রুহি রাগী কণ্ঠে বলল, কিছু করো নাই তাই তো? আমি বারবার তোমাকে বলছি ওই তানহা শাকচুন্নির কাছ থেকে দূরে দূরে থাকতে, কিন্তু আমার কথার কোনো মূল্যই নেই তোমার কাছে। উল্টো তানহার সাথে এমন ভাবে বাইকে বসেছিল যেন তানহা তোমার বউ লাগে। আবার ওই শাকচুন্নির কথা ঢং করে বলে, তুমি তাড়াতাড়ি বাসায় এসো, তোমাকে ছাড়া ভালো লাগে না। এখন তো ইচ্ছে করছে ওই শাকচুন্নির মাথার চুলগুলো ছিঁড়ে দিতে। আরে এতে এত রাগার কি আছে? আসলে বাইকে এমনিতেও জায়গা কম থাকে, আর তানহা নাকি বাইকে উঠতে ভয় পায়, তাই একটু জড়িয়ে ধরে বসছে। আর এতদিন পরে যেহেতু আমাদের বাসায় আসছে, সেহেতু আমার সাথে একটু কথা বলতে চাইবে, এটাই তো স্বাভাবিক। তাই বলে তুই এত রেগে যাবি নাকি? রুহিকে বোঝানোর জন্য বললাম কথাটা, কিন্তু হয়ে গেল উল্টা। কারণ আমার কথা শুনে রুহি আরো রেগে গেল। তখন রুহি বলল, কি বললি তুই? আমি রাগ করি তাই না? আর তুই যখন আরেকজনের সাথে লেপটি করে বাইকে ঘুরে বেড়াস, তার বেলায় কিছুই না। তুই এক্ষুনি আমার সাথে বাসার ভেতরে আয়, তোর সাথে আমার দরকার আছে। আমি বাহিরে কোনো ঝামেলা করতে চাই না। রাগ দেখিয়ে বলল। রুহির কথা শুনে বেশ বুঝতে পারছি এখন যদি আমি ওর সাথে বাসার ভিতরে যাই তাহলে রুহি আমাকে আস্ত রাখবে না, একদম শেষ করে দিবে। তখন আমি বললাম, আমাকে দেখে কি তোর পাগল মনে হয়? আমি এখন তোর সাথে বাসায় যাই আর তুই আমার উপর সেদিনের মতো অত্যাচার শুরু কর, এবার আর তা হবে না। কথাটা বলেই আমি রুহির সামনে থেকে চলে যাই। তখন রুহি পিছন থেকে চিৎকার করে বলল, কতক্ষণ বাইরে থাকিস আমিও দেখে নিব। রাতে বাসায় ফিরবি না, তখন তোর খবর আছে কুত্তা। রুহি এই কথাটা শেষ করতে করতে আমি ওর চোখের আড়াল হয়ে যাই। আর আমি এটাও জানি এখনো হয়তো রুহি আমাকে মনে মনে বকা দিচ্ছে। আর রুহির সামনে থেকে চলে এসে ভালোই হলো, না হলে শুধু ওর হাজারটা প্যাচাল শুনে আমার মাথাটা খারাপ হয়ে যেত। তাই কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করে পরে বাসায় গেলে এমনিতেই সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে রুহি রুদ্রের সাথে রাগারাগি করে বাসার ভিতর গিয়ে দেখে তানহা রুদ্রের আম্মুর সাথে হেসে হেসে কথা বলছে। আর তানহাকে দেখলেই কেন জানি রুহির রাগটা বেড়ে যায়। তখন রুহি নিজের রাগটা নিজের ভিতরে চেপে রেখে হাসি মুখে ওদের কাছে যায়। তখন আম্মু বলল, রহিমা, তুই একটু তানহার সাথে বসে গল্প কর। আমি চুলার উপর রান্না বসিয়ে রাখছি, সেটা আগে শেষ করে আসি। আচ্ছা ঠিক আছে বড় আম্মু, তুমি যাও, আমি তানহার সাথে কথা বলছি। আম্মু যখন রান্নাঘরে চলে যায় তখন তানহা রুহিকে বলল, হাই রুহি, কেমন আছো? তখন তো আর কিছু জিজ্ঞাসা করা হলো না। আগে ভালো ছিলাম, তবে এখন খুব একটা ভালো নেই।
তা তোমার কি অবস্থা? আগে ভালো ছিলে, এখন ভালো নেই মানে? কথাটা ঠিক বুঝলাম না। আসলে হঠাৎ করে মাথাটা ব্যথা করতেছে, তাই খুব বেশি ভালো লাগছে না। ও আচ্ছা, তাই বলো। তা হঠাৎই মাথা ব্যথার কারণ কি? আগে থেকে প্রবলেম ছিল নাকি? বিড়বিড় করে বলল। শাকচুন্নি, আমার মাথা ব্যথার কারণটা তো তুই নিজেই। রুহি, তুমি কি বললা বুঝতে পারি নাই। আরে তেমন কিছু না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তা তুমি ফিরে যাবে কবে? রুহির কথা শুনে তানহা অবাক হয়ে যায়, কারণ মানুষ বাড়িতে বেড়াতে আসলে বলে কতদিন থাকবে, আর তানহা আসতে না আসতে রুহি বলছে কবে ফিরে যাবে। তখন তানহা বলল, মাত্র তো আসলাম, দেখি কবে যাই। আর এবার একটা নতুন প্ল্যানও মাথায় আছে, সেটাকে কমপ্লিট করে তারপর যাব। তানহার কথা শুনে রুহি বেশ চিন্তায় পড়ে যায়, কারণ তানহা আর রুহি দুজনে সমবয়সী। আর রুহির সন্দেহ তানহাকেও মনে মনে রুদ্রকে পছন্দ করে। আর তাই তানহার মুখে প্ল্যানের কথা শুনে রুহির চিন্তাটা আরো বেড়ে যায়। তখন রুহি মুখে একটা মিথ্যা হাসির ভাব নিয়ে বলে, তাই নাকি? তা তোমার প্ল্যানটা কি জানতে পারি নাকি? যদি প্রেম সংক্রান্ত হয় তাহলে বলতে পারো, যদি পারি তোমাকে একটু সাহায্য করব। তোমার ধারণাটা খারাপ না, ভালোই বলছো। আর তোমার সাহায্য তো লাগবেই, সময় মতো তোমার কাছে সব বলবো। এখন আমি গিয়ে ফ্রেশ হয়ে নিই, পরে তোমার সাথে এ নিয়ে কথা বলবো। কথাটা বলেই তানহা সেখান থেকে চলে যায়। আর তানহার কথাটা শোনার পরে রুহির মাথায় চিন্তাটা আরো বেড়ে যায়, কারণ রুহি যে সন্দেহ করেছে এখন তানহার কথায় মনে হচ্ছে সেটাই সত্যি হতে যাচ্ছে। আর তখন রুহি মনে মনে বলে, যে যাই বলুক আর করুক না কেন, সে রুদ্রকে কারো হতে দিবে না। তার জন্য রুহির যা করতে হয় রুহি তাই করবে। আর এসব ভাবতে ভাবতে রুহি নিজের বাসায় চলে যায়। এদিকে আমি বাহিরে বসে থাকতে থাকতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই ভাবছি এখন বাসায় যাওয়া উচিত। বাসায় গেলে যা হবে সেটা পরে দেখা যাবে, তাই আর ৭-৫ না ভেবে আমি বাসায় চলে আসি। বাসার সামনে এসে একবার ভালো করে চোখ বুলিয়ে দেখে নেই আমার মানে রুহি কোথাও আছে নাকি, কিন্তু না দেখে মনে হচ্ছে রুহি এখন নাই। তাই খুব সাবধানে বাসার ভিতরে ঢুকে নিজের রুমে চলে যাই। আর আমি নিজের রুমে গিয়ে ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতে দেখি তানহা আমার রুমে বসে আছে হাতে দুটো মগ নিয়ে, আর আমাকে দেখেই বলল, এই নাও, তোমার জন্য আমি নিজের হাতে কফি বানিয়ে আনছি, খেয়ে বলো তো কেমন হলো। বাহিরে থেকে এসে 1 কাপ গরম কফি পেলে ব্যাপারটা খারাপ হয় না। তখন আমি তানহার হাত থেকে কফির মগটা হাতে নিয়ে কফিতে ছোট্ট করে একটা চুমুক দিলাম। তবে কফিটা একটু খেয়ে বুঝতে পারলাম যে না, তানহা মনে হয় কফিটা বেশ ভালোই বানাতে পারে। তখন আমি বললাম, বাহ তানহা, কফি তো তুই বেশ ভালোই বানাতে পারিস, দারুণ হয়েছে কফিটা। তোর জামাই যে হবে সে অনেক ভাগ্যবান হবে, যে প্রতিদিন তোর হাতে এমন মজাদার কফি খেতে পারবে। আমার কথা শুনে তানহা বেশ খুশি হয়েছে, আবার সাথে একটু লজ্জাও পাইছে, যেটা ওর মুখ দেখে বোঝা যাচ্ছে। কথাটা বলে যেই আমি আবার কফিটা মুখে নিতে যাব, ঠিক তখনই আমার রুমের দরজায় কে যেন টোকা দেয়, আর আমি দরজার দিকে তাকিয়ে যাকে দেখি তাকে দেখে আমার মুখের কফিটা মুখের ভিতরে আটকে যায়, কারণ দরজার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা স্বয়ং রুহি ছিল, আর আমার দিকে রাগিয়ে একটা লুক দিয়ে তাকিয়ে আছে, পারলে যেন চোখ দিয়ে আমাকে গিলে খায়। রুহিকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তানহা বলল, আরে রুহি, তুমি দরজার বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। তানহার কথা শুনে রুহি আমার রুমে আসে। তখন রুহি আমার দিকে চোখ লাল করে তাকিয়ে বলল, আমি মনে হয় তোমাদের বিরক্ত করলাম, তোমরা কথা বলছো, আমি এখানে আসাটা ঠিক হয়নি। আরে না, তেমন কিছু না, তুমি আসছো ভালোই হলো, একসাথে বসে আড্ডা দেওয়া যাবে। আর জানো, রৌদ্র ভাইয়া বলছে তোমার হাতের কফি নাকি দারুণ টেস্ট হয়। তাই নাকি? তাহলে তো খুবই ভালো। আমি অবশ্য এত ভালো কফি বানাতে পারি না যে আমার হাতের কফি খেয়ে কেউ এত প্রশংসা করবে। রুহি কথাটা তানহাকে বললেও মূল উদ্দেশ্যটা যে আমি ছিলাম সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছি। তখন আমি বললাম, সবাইকে দিয়ে সব কাজ হয় না, কেউ কেউ শুধু সারাদিন খায় আর সারাদিন চিন্তা করে কি করে অন্যজনকে জ্বালানো যায়। কথাটা বলেই আমি হাসতে থাকলাম, আর রুহিও খুব ভালোভাবে বুঝতে পারছে কথাটা আমি ওকেই বলছি। রুহি তখন রেগে আগুন হয়ে যায়, না পারছে তানহার সামনে আমাকে কিছু বলতে, আর না পারছে কিছু করতে, তাই রাগে নিজের ঠোঁট নিজেই কামড়ে ধরছে রুহি। তখন পাশে থেকে তানহা বলল, রুহি, তোমরা বসে গল্প করো, আমি তোমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসি। তুমি একটু টেস্ট করে দেখো আমি কেমন কফি বানাই। কথাটা বলে তানহা আমার রুম থেকে বেরিয়ে যায়। আর তানহা রুম থেকে বের হওয়ার সাথে সাথে রুহি বসা থেকে উঠেই আমার গলা চেপে ধরে, আর আগে গড়গড় করতে করতে আমাকে বলে, কুত্তা, কি বললি তুই? আমি সারাদিন খাই আর তোকে জ্বালাই, তাই না?
আরে না, এটা আমি তোকে বলিনি, এটা তো এমনি মজা করে বলছি। এখন গলাটা ছাড়, না হলে আমি মরে যাব তো। আমি কি বোকা নাকি যে তুই যা বলবি আমি সব বিশ্বাস করব? আমি জানি কথাগুলো তুই আমাকেই বলছিস। আর কি বললি? তানহা খুব মজার কফি বানায়, আর ওর জামাই যে হবে সে খুব ভাগ্যবান হবে, তাই না? রুহি দেখ, এখন আমাকে ছাড়, না হলে তানহা যদি এসে দেখে যে তুই আমাকে এভাবে ধরে আছিস, তাহলে ও উল্টাপাল্টা কিছু একটা ভাবতে পারে। আমার কথা শুনে রুহি আমাকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে বসে আর আমাকে বলে, বাবা, আমার চেয়ে দেখি তোমার তানহাকে নিয়ে বেশি চিন্তা। আসতে না আসতেই এত প্রেম কোথা থেকে আসলো? আজকে তোমার কাছ থেকে সেটাই জানবো। আর সারাদিনের যত হিসাব আছে সব একসাথে নিব। একটু অপেক্ষা কর, তাহলেই বুঝতে পারবে এই রুহি কি জিনিস। রুহি কথা শুনে আমি চুপ হয়ে গেলাম, কারণ আজকে সারাদিন রুহি এমনিতেই আমার উপর ভীষণ রেগে আছে। জানি না রুহি আমার সাথে কি করতে যাচ্ছে। আমি যখন এসব নিয়ে ভাবনায় ব্যস্ত, এর ভিতর তানহা রুহির জন্য কফি নিয়ে রুমে চলে আসে আর রুহির হাতে কফির মগটা দেয়। রুহি তখন কফিটা নিয়ে কয়েক চুমুক খাওয়ার পরে রুহি বলল, তানহা, তুমি সত্যি অনেক ভালো কফি বানাও। যে তোমাকে পাবে সে তোমার হাতে কফি খেয়েই পাগল হয়ে যাবে। আরে রুহি, তুমি কিন্তু একটু বাড়িয়েই বলছো। আমি এতটাও ভালো বানাই না, একটু একটু শিখছি আমার স্পেশাল একজন মানুষকে খাওয়ানোর জন্য। বাহ, এটা তো খুব ভালো কথা। আমিও একটু একটু পারি কফি বানাতে। আজকে বানিয়ে একজনকে খাওয়াবো। সে যদি বলে যে আমার হাতের কফি তার ভালো লাগে, তাহলে তোমাকেও বানিয়ে খাওয়াবো। কারণ সে আবার কারোর হাতের কফি কেমন হয় সেটার উপর ডিগ্রি নিয়ে নিছে, তো তাই ভাবছি তাকে দিয়েই প্রথম টেস্ট করাবো। কথাটা বলে রুহি আমার দিকে তাকিয়ে আবার সেই রহস্যময় হাসি দেয়। আর রুহির কথা শুনে আমার ভিতর ভয়টা আরো বেড়ে যায়। তাই আমি আর তাদের মাঝে কোনো কথা বলিনি। রুহি আর তানহা কথা বলছে আর আমি মাঝখান থেকে দর্শক হয়ে বসে বসে তাদের কথা শুনছি। একটু পর রুহি ওদের বাসায় চলে যায় আর তানহা চলে যায় আম্মুর কাছে গল্প করতে। আর ওরা দুজন চলে গেলে আমিও নিজেকে রিল্যাক্স করার জন্য মোবাইলে গেমস খেলতে থাকি। আমি রুমে বসে মোবাইলে গেমস খেলছি প্রায় 1 ঘন্টা হলো। আর তাই ভাবছি এবার একটু পড়তে বসি। আমি যখন পড়তে বসছি ঠিক তখনই আম্মু আমার রুমে আসে আর আমাকে বলে, রৌদ্র, তুই রুহিদের বাসায় যা তো। আমি এখন কোথাও যেতে পারবো না, এখন আমি পড়তে বসবো। আরে, তোর চাচি বলছে যেতে। রুহি নাকি কোন পড়াটা বুঝতে অসুবিধা হচ্ছে, তাই তোকে বলছে গিয়ে একটু বুঝিয়ে দিয়ে আসতে। চাচির কথা শুনে আমি আর কিছু বললাম না, কিন্তু মনে ভয় একটাই, রুহি যদি আবার কোনো ঝামেলা করে তখন কি হবে। আর সব থেকে বড় কথা, রুহি আজকে এমনিতেই আমাকে ওয়ার্নিং দিয়ে গেছে, জানি না কপালে কি আছে। আমি সিঁড়িতে উপরে উঠছি আর আমার কাছে মনে হচ্ছে বিপদে একটা একটা ধাপ করে সামনে এগিয়ে যাচ্ছি। তারপর রুহিদের বাসার সামনে গিয়ে কলিং বেল দিতেই চাচি এসে দরজা খুলে দেয়। চাচি আমাকে দেখে বলল, রুদ্র বাবা, দেখ তো একটু, রুহির নাকি কোন পড়াটা বুঝতে অসুবিধা হচ্ছে, একটু বুঝিয়ে দে। আচ্ছা চাচি, আমি দেখছি। কথাটা বলে আমি রুহির রুমে যাই আর রুমে গিয়ে দেখি রুহি রুমে নাই। আমি রুহির পড়ার টেবিলে বসে একটা বই দেখছিলাম, এমন সময় রুহি রুমে প্রবেশ করে। আর রুহির দিকে তাকিয়ে আমার চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ রুহির হাতে দেখি ইয়া বড় একটা মগ, যেটার উপর দিয়ে আবার ধোঁয়া বের হচ্ছে। রুহি আমার এরকম তাকানো দেখে বলল, আরে, এটুকুতে অবাক হওয়ার কিছুই নাই। সামনে আরো আছে, একটু সবুর করো, সব দেখাবো। কথাটা বলে রুহি ওর হাতের মগটা আমার সামনে রেখে গিয়ে রুমের দরজাটা ঠাস করে লাগিয়ে দেয় আর আমার সামনে এসে বলে, আজকে সারা দিনের হিসেবটা এখন নিব। বলেছিলাম না, পালিয়ে কতক্ষণ থাকবে, আমার কাছে আসতেই হবে। কথাটা বলেই রুহি হাসতে থাকে। তখন আমি বললাম, এখন কোনো হিসাব টিসাব নাই, তোর নাকি কোনো পড়ায় অসুবিধা আছে, সেটা দেখে বুঝিয়ে দিয়ে চলে যাব। আরে রাখো তোমার পড়া, আগে এটা দেখো, তোমার জন্য নিজের হাতে কফি বানিয়ে আনছি। খেয়ে বলো দেখি আমার হাতের কফিটা কেমন হলো। কথাটা বলে রুহি আমার দিকে কফির মগটা এগিয়ে দেয়। আর এত বড় মগে এত কফি দেখে আমার মাথা ঘুরে যাওয়ার অবস্থা, কারণ এই মগে কম করে হলেও আধা লিটার কফি আছে। আর এতগুলো কফি খেলে নির্ঘাত আমি শেষ হয়ে যাব। তখন রুহির দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আমি বললাম, দেখো রুহি, আজকে আমার সাথে যা হয়েছে সব আমার ইচ্ছার বিরুদ্ধে। আমি যদি তানহাকে না আনতে যেতাম তাহলে আম্মু আমাকে বকা দিত। বিশ্বাস করো, আমি তানহাকে শুধু বোনের চোখে দেখি, এর বেশি কিছু না। এখন যদি এতগুলো কফি খাই তাহলে আমি মরে যাব। তুই এটা ছাড়া অন্য কোনো শাস্তি দে, আমি সব মেনে নিব। আমার কথা শুনে রুহি কিছুক্ষণ কি যেন ভাবলো, পরে রুহি বলল, আচ্ছা ঠিক আছে, আজকের মতো তোমার কথা মেনে নিলাম, কিন্তু এরপর যদি তোমাকে তানহার সাথে বেশি মিশতে দেখি
তাহলে কিন্তু তোমার খবর আছে। রুহির কথা শুনে মনে মনে খুব খুশি লাগছে। তখন আমি বললাম, আমি জানতাম তুই আমার কথা শুনবি। আসলেই রুহি, তুই অনেক ভালো। হুম হুম। এত খুশি হওয়ার কিছু নাই। অন্যায় যেহেতু করছো তাহলে শাস্তি তোমাকে পেতেই হবে। তবে এত কফি খেতে হবে না, অন্য শাস্তি। আচ্ছা বল, কফি খাওয়া ছাড়া আর কি করতে হবে? কফি খেতে হবে না এটাই বেশি। যতক্ষণ পর্যন্ত না আমার মন না ভরবে ততক্ষণ পর্যন্ত তোমার ওই ঠোঁট দুটোর স্বাদ আমাকে দিতে হবে। একদম বাধা দিতে পারবে না। কথাটা বলেই রুহি আমার দিকে এগিয়ে আসতে থাকে, আর রুহির কথা শুনে আমার কলিজার পানি শুকিয়ে যায়। আর তখন আমি রুহিকে বললাম, রুহি দেখ, এখন কিছু করিস না। চাচি বাসায় আছে, যদি এসব দেখে তাহলে আমি সারা জীবনের জন্য চাচির সামনে মুখ দেখাতে পারবো না। প্লিজ এখন আমার সামনে আসিস না। আমার কথা শুনে রুহি আমার কাছে আসতে গিয়েও আবার থেমে গেছে। এটা দেখে আমার মনে একটু শান্তি লাগছে। যাক, অবশেষে রুহি একটু হলেও বুঝতে পারছে। তখন রুহি আমাকে বলল, এটা বলে তো হবে না, আমি এখন আমার মনের ইচ্ছা পূরণ করবই। আর আগে একবার তোমার ওই মিষ্টি ঠোঁটের ছোঁয়া পেয়েছিলাম, তারপর থেকে শুধু আশায় ছিলাম কবে আবার সেই সুযোগ পাবো তোমার ঠোঁটের ছোঁয়া পাওয়ার। আর তুমি তো আমাকে ইচ্ছে করে তোমার ঠোঁটের স্বাদ নিতে দিবে না। তাই অন্যায় যেহেতু করেই ফেলেছো, তাহলে এটার সুযোগ তো আমি নিবই। এখন তুমি আমাকে ভালোই ভালোই আমার কাজটা করতে দাও, তাহলে তোমার জন্যই ভালো। কারণ যত বেশি দেরি করবে আমার তত বেশি নেশা ধরে যাবে। আর যদি তুমি আমাকে তোমার ঠোঁটের স্বাদ নিতে না দাও, তাহলে আমি এক্ষুনি আম্মুকে গিয়ে বলবো তুমি আমাকে খারাপ কথা বলছো আর আমার গায়ে হাত দিছো। এখন ভেবে দেখো কি করবা। রুহির এত বড় বক্তব্য শুনে আমার মাথা ঘুরঘুর করতে লাগলো। এই মেয়ে নিশ্চয়ই পাগল হয়ে গেছে। তখন আমি বললাম, রুহি তুই নিশ্চিত পাগল হয়ে গেছিস। তাড়াতাড়ি ডাক্তার দেখা, না হলে পরে কপালে জামাই মিলবে না। আর তুই কি সব আবল তাবল বলছিস? আমি কখন তোকে খারাপ কথা বলছি আর কখন তোর গায়ে হাত দিছি? তুই মিথ্যা কেন বলছিস? আমার কথা শুনে রুহি বলল, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য। আর আমি এটা না পাওয়া পর্যন্ত হাল ছাড়বো না। আর কি বললা তুমি? আমার কপালে জামাই মিলবে না? আমার জামাই তো তুমি, আর তুমি আমার সামনেই বসে আছো। তাই আমার আর কোনো জামাইয়ের প্রয়োজন নেই। এখন যদি তুমি আমার জামাই ঠোঁটের স্বাদ নিতে বাধা দাও, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি সবাইকে বলবো যে তুমি আমার গায়ে হাত দিছো, খারাপ কথা বলছো। আর এটা যে মিথ্যা কথা সেটা তুমি আর আমি ছাড়া আর কেউ জানে না। আমার যদি সবাইকে বলি যে তুমি আমার সাথে করছো, তাহলে কিন্তু সবাই বিশ্বাস করবে, কারণ সবাই মেয়ে মানুষের কথাই বিশ্বাস করে। তোমারটা কেউ বিশ্বাস করবে না। এখন ভেবে দেখো কি করবা। রুহির কথা শুনে সত্যি আমার গলা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। কারণ এখন যদি রুহি সত্যি সত্যি সবাইকে বলে যে আমি ওর সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করছি বা কোনো বাজে কথা বলছি, তাহলে সবাই এটাই বিশ্বাস করবে। আর আমি যদি সারাদিন গলা ফাটিয়ে চিৎকার করেও বলি যে আমি কিছু বলিনি, তারপরেও সবাই আমাকে দোষারোপ করবে। কারণ এই সমাজে নারী নির্যাতন মামলা থাকলেও কোনো পুরুষ নির্যাতন মামলা নাই। তাই আমি মনে মনে চিন্তা করলাম, এখন রুহির সামনে থেকে কোনো রকম একটা বুদ্ধি করে পালাতে হবে। দেখি কাজ হয় কিনা। তখন আমি বললাম, রুহি শোনো না, আমার না ভীষণ চাপ দিছে, এখনই আমার ওয়াশরুমে যাওয়া লাগবে। তুই একটু অপেক্ষা কর, আমি ওয়াশরুম থেকে আসতেছি। তখন তুই ইচ্ছা মতো তোর মনের আশা পূরণ করে নিস, আমি কোনো বাধা দিব না। আমার কথা শুনে রুহি বলল, ও মা, আমার জান পাখিটা এত ভালো হলো কেমন করে গো, যে বলছে আমি আমার ইচ্ছা পূরণ করব আর সে কোনো বাধা দিবে না? আমি তো আগে থেকেই ভালো, এখন প্লিজ আমাকে যেতে দে, না হলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি ওয়াশ থেকে এসেই আবার তোর কাছে আসতেছি। ওলে আমার বাবুটা, ঠিক আছে যাও, আমি তোমার জন্য অপেক্ষা করছি। রুহির কথা শুনে আমার মনের ভিতরে একটা অন্যরকম আনন্দ লাগছে, এইটা ভেবে যে শাকচুন্নিটাকে বোকা বানাতে পারছি। এসব চিন্তা করে মুচকি হেসে যেই আমি রুহির রুম থেকে বেরোতে যাচ্ছি, তখনই রুহি বলল, জান পাখি তুমি কোথায় যাচ্ছ? কোথায় আবার যাচ্ছি? বাসায় যাচ্ছি। ওয়াশরুমে যাব বললাম না তোকে? ওয়াশরুমে যাবে ভালো কথা, তাই বলে বাসায় যাওয়া লাগবে নাকি? তুমি আমার ওয়াশরুমে যাও, বাসায় যাওয়া লাগবে না। এই রে কাম সারছে, এখনই ধরা খেয়ে যাব তো না, যে কোনো ভাবে এখান থেকে পালাতে হবে। তখন আমি বললাম, না না না,
আমি অন্য কারো ওয়াশরুম ব্যবহার করি না, তাই আমাকে বাসায় যেতে হবে। আমার কথা শুনে রুহি মনে মনে বলে, কি ভাবছো আমি তোমার চালাকি বুঝতে পারবো না? তুমি এখন গেলে যে আর আসবে না সেটা আমি ভালো করে জানি। তখন রুহি বলল, আমি যদি তোমার ওয়াশরুম ইউজ করতে পারি তাহলে তুমি কেন আমার ওয়াশরুম ইউজ করতে পারবে না? আর একদিন তো আমার সবকিছুই তুমি ইউজ করবে, তাহলে আজকে শুধু ওয়াশরুম ইউজ করতে সমস্যা কোথায়? এই রে, এইবার মনে হয় সত্যি চিপায় পড়ে গেছি। শাকচুন্নিটাকে বুঝে গেল নাকি যে আমি ওর কাছ থেকে পালাতে চাইছি? মনে মনে বললাম। তখন আমি বললাম, পরে কি ইউজ করব আর না ইউজ করব সেটা পরে দেখা যাবে, এখন সামনে থেকে সরো, আমাকে যেতে দে। কথাটা বলে যেই আমি দরজার দিকে যাচ্ছি ঠিক তখনই রুহি আমার টি শার্টের কলার ধরে ফেলে আর আমাকে ধাক্কা মেরে ওর খাটের উপর ফেলে দিয়ে রুহি আমার পেটের উপর চেপে বসে আর আমার মুখের কাছে মুখটা এনে রুহি বলল, কি ভাবছো গো জান পাখি? তুমি আমাকে বোকা বানিয়ে চলে যাবে আর আমি বুঝতেও পারবো না? এইটা তো হবে না। আমি জানি তুমি এখন একবার আমার কাছ থেকে ছাড়া পেলে আর এত সহজে তুমি আমার কাছে ধরা দিবে না, তাই এখন আর তোমাকে এত সহজে ছাড়ছি না গো সোনা পাখি। রুহি আমার উপরে বসার পর থেকে কেমন যেন লাগছিল। একে তো ভয়, তার উপর অন্যরকম এক অনুভূতি যা আমি বলে বোঝাতে পারবো না। তখন আমি বললাম, রুহি প্লিজ এখন আমার উপর থেকে সরো, আমার কেমন যেন লাগছে। আমি আর কিছু বলার আগেই রুহি ওর নরম হাতের একটা আঙুল আমার মুখে দিয়ে আমাকে চুপ করিয়ে দিল। আর রুহি আমাকে বলল, চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবে না। এখন যা হবে তা শুধু দেখো। আমি চাই না তোমার জন্য এই রোমান্টিক মুহূর্তটা নষ্ট করতে। কথাটা বলেই রুহি একদম আমার মুখের কাছে এসে পড়ে। ওর মুখের মাতাল করা নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছিল। আমি এখন বোকার মতো রুহির চোখের দিকে অপলকভাবে তাকিয়ে আছি। রুহি আমার মাথা দুপাশের চুলগুলো ওর নরম হাত দিয়ে খামচে ধরে আস্তে করে আমার ঠোঁটের সাথে ওর নরম গোলাপের পাপড়ির মতো ঠোঁটগুলো মিলিয়ে দেয়। তখন আমার চোখের সামনে রুহির দুটো চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। আর এদিকে রুহি সমান তালে আমাকে লিপ কিস করে যাচ্ছে, কিন্তু কখন যে আমিও রুহির সাথে তাল মিলিয়ে ওর কিসের রিপ্লাই দিতে থাকি এটা নিজেও জানি না। আর রুহি যখন বুঝতে পারলো আমিও ওর সাথে রিপ্লাই দিচ্ছি তখন রুহি যেন আরও পাগল হয়ে গেল আর এমনভাবে লিপ কিস করতে থাকলো যে যে কোনো সময় আমার ঠোঁট ছিঁড়ে যেতে পারে। আর এভাবে ঠিক কতক্ষণ চলছে তা ঠিক বলতে পারবো না, কিন্তু হঠাৎ আমার মাথায় আসে যে আমি এটা কি করছি। রুহি না হয় পাগলামি করছে, তাই বলে আমিও ওর সাথে পাগল হব নাকি? এদিকে রুহি যেরকম শুরু করছে জানি না নিজের অজান্তে কোনো ভুল না হয়ে যায়, তাহলে সারা জীবন নিজের কাছে অপরাধী হয়ে থাকবো। ঠিক তখনই রুহিকে আমি ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরিয়ে দিই। আমার ধাক্কা খেয়ে রুহি আমার পাশেই শুয়ে পড়ে আর আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে আর খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আমি তখন উঠে বসে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করি। তখন রুহি আমাকে বলল, রুদ্র, তোমাকে সত্যিই অনেক ভালোবাসি আর ধন্যবাদ এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। রুহির কথার জবাব দেওয়ার মতো কোনো কথা এখন আমার কাছে নাই, তাই আমি কিছু না বলে রুহির রুম থেকে বেরিয়ে যাই। আমি বেরিয়ে যাচ্ছি দেখে চাচি কিচেন থেকে আমাকে বলল, রুদ্র এখন বাসায় যাস না, রান্না হয়ে গেছে, খেয়ে তারপর যাস। চাচি তোমার মেয়ে যা খাওয়াইছে তা কবে হজম হয় জানি না, যেদিন হবে সেদিন এসে খাবো। কথাটা বলেই আমি রুহিদের বাসা থেকে বেরিয়ে যাই আর সিঁড়ি দিয়ে নিচে নামছি আর শুধু ভাবছি আমার সাথে এটা কি হয়ে গেল। আমি কেন তখন রুহিকে বাধা দিতে পারলাম না? তাহলে কি আমিও রুহিকে ভালোবেসে ফেলছি? এসব নানান চিন্তা করে আমি বাসায় চলে আসি আর আমি বাসায় এসে দেখি আম্মু আর তানহা সোফায় বসে টিভি দেখছে আর হেসে হেসে কথা বলছে। আমি তাদের দেখে যেই আমি আমার রুমের দিকে যেতে থাকি ঠিক তখন তানহা বলল, রৌদ্র ভাইয়া এখানে এসে বসো, সবাই মিলে কিছুক্ষণ গল্প করি। তানহার কথা শুনে আমি পিছন ফিরে তাকিয়ে তানহাকে বললাম, এখন আমার ভালো লাগছে না, পরে সবাই মিলে আড্ডা দেওয়া যাবে। আমি রুমে যাচ্ছি, শরীরটা খুব ক্লান্ত লাগছে।
এবার পাশে থেকে আম্মু আমাকে বলল, রৌদ্র, তোর কি হয়েছে? তোকে দেখতে এমন লাগছে কেন? মনে হচ্ছে কোথায় যুদ্ধ করে ফিরে আসছিস। মাথায় চুল এমন এলোমেলো হয়ে আছে, চোখ লাল দেখাচ্ছে। কি হয়েছে তোর? আম্মুর কথা শুনে আমি বেশ ঘাবড়ে যাই। আম্মু কি কিছু বুঝে ফেললো নাকি? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। না, যেভাবেই হোক কিছু একটা বলে আম্মুকে বোঝাতে হবে। তখন আমি বললাম, আসলে আম্মু, রুহিদের বাসায় যাওয়ার পর থেকে মাথাটা ব্যথা করতেছে, তাই এমন দেখাচ্ছে। মনে হয় রুমে গিয়ে একটু রেস্ট করলে সব ঠিক হয়ে যাবে। মুখটা মলিন করে বললাম যাতে বুঝতে না পারে। তাহলে রুমে গিয়ে রেস্ট কর, আর আমি তোর জন্য ওষুধ পাঠিয়ে দিচ্ছি। আমি আর কিছু না বলে সোজা আমার রুমে চলে আসলাম। আর মনে মনে ভাবছি, একটুর জন্য ধরা খাওয়ার হাত থেকে বেঁচে গেছি। তখন ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিজেকে একটু ঠিক করে নিলাম, যাতে আর কেউ কোনো সন্দেহ করতে না পারে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে আছি আর রুহির সাথে ঘটে যাওয়া বিষয়টা নিয়ে ভাবছি। আর তখন তানহা আমার রুমে আসে। তখন তানহা আমাকে বলল, এই নাও, তোমার জন্য কফি বানিয়ে আনছি, একটু খাও, দেখবে মাথা ব্যথাটা কমে গেছে। তানহার কথা শুনে আমি শোয়া থেকে উঠে বসি আর ওর হাত থেকে কফির মগটা হাতে নেই। আসলে কিছুক্ষণ আগে আমার মাথার উপর দিয়ে যা গেছে, এখন একটু কফি খেলে ব্যাপারটা খারাপ হয় না। তখন কফিটা খেতে খেতে তানহাকে বললাম, তানহা, তোর হাতের এমন মজার কফি খেলে তো আর ওষুধের দরকার নাই, মাথা ব্যথা এমনি কমে যাবে। আমার কথা শুনে তানহা একটু লজ্জা পায়। তখন তানহা মুচকি হেসে বলল, তুমি একটু বাড়িয়ে বাড়িয়েই বলো। আরে না, যা সত্যি তাই বললাম। তারপর আমি হাতে মোবাইলটা নিয়ে আবার কফি খাওয়াই মনোযোগ দেই। আর তানহা আমার পাশে বসে কি যেন ভাবছে, কোনো কথা বলছে, তাই আমিও চুপচাপ বসে কফি খেতে থাকি। তখন হঠাৎ তানহা বলল, একটা কথা বলি, সত্যি করে উত্তরটা দিবে। কি কথা বলো শুনি। যদি উত্তর দেওয়ার মতো হয় তাহলে অবশ্যই দিব। তোমার আর রুহির মাঝে কি কিছু আছে? কিছু আছে মানে বুঝলাম না, বুঝিয়ে বলো। না মানে, তোমার আর রুহির মাঝে কি কোনো প্রেম বা ভালোবাসার সম্পর্ক আছে নাকি সেটা বললাম। তানহার কথা শুনে আমি চিন্তায় পড়ে যাই। ও কি সব বুঝে গেছে নাকি? তখন আমি একটু রাগী ভাব নিয়ে বললাম, কি সব ফালতু কথা বলছিস? রুহির সাথে আমার প্রেমের সম্পর্ক থাকতে যাবে কেন? আর ভাই বোনের মাঝে এসব করা ঠিক না, আর আমি করবও না। আমার কথা শুনেই তানহার মলিন মুখটা পূর্ণিমার চাঁদের মতো হাস্যোজ্জ্বল হয়ে ওঠে। তখন তানহা মৃদু হেসে বলল, সত্যি তোমাদের মাঝে কিছুই নেই? এত সত্যি মত্যি বলতে পারবো না, নাই বলছি মানে নাই। আমার কথা শুনে তানহা আমার হাত থেকে আদা খাওয়া কফির মগটা নিয়ে নেয় আর হাসি মুখে বলে, হয়েছে, আর কফি খেতে হবে না, এখন একটু শুয়ে পড়ো, তোমার মাথাটা আমি টিপে দিই, দেখবে খুব আরাম লাগবে। তানহার কথা শুনে আমিও বালিশটা নিয়ে ওর পাশে শুয়ে পড়ি। আর তানহা আমার মাথার পাশে বসে ওর নরম হাত দিয়ে আমার মাথা টিপে দিচ্ছে, আবার চুলগুলো টেনে দিচ্ছে। ফ্রিতে তানহার এমন সেবা যত্ন পেয়ে আমার কি যে ভালো লাগছে, যা বলে বোঝাতে পারবো না। তানহা মেয়েটা সত্যি অনেক ভালো। যতবার আমাদের এখানে আসে ততবার আমার অনেক খেয়াল রাখে। অন্যদিকে রুহি শাকচুন্নিটা সব সময় খালি আমার সাথে ঝগড়া লেগেই থাকে। তখন আমি তানহাকে বললাম, তানহা, তোর বর যে হবে, সত্যি সে অনেক লাকি হবে রে, যে তোর মতো এত কেয়ারিং একটা বউ পাবে। আমার কথা শুনে তানহা বলল, তাহলে নিজেই বিয়ে করে বউ বানিয়ে নিলেই তো হয়, আমি তো রাজিই আছি। ওই, বিড়বিড় করে কি বলিস যে এত কাছে থেকেও শুনতে পাই না? বলছি যখন বউ হব তখন দেখে নিও আমি কার বউ হই। হুম, দেখবো। আচ্ছা একটা কথা বলি, রাখবে? বল, কি কথা? কালকে বিকেলে আমাকে নিয়ে একটু ঘুরতে যাবে? তুই আমার এত সেবা যত্ন করিস, তাই তোকে নিয়ে ঘুরতে যাওয়া আমার দায়িত্বের ভিতরে পড়ে। যা, কালকে বিকালে তোকে নিয়ে ঘুরতে যাব, আর সাথে তোর জন্য ফুচকা ফ্রি। তখন তানহা অনেক খুশি হয়ে বলল, আমি জানতাম তুমি আমাকে না করতে পারবে না, সত্যি তুমি অনেক ভালো। আমার গাল টেনে বলল কথাটা। তখন আমি দুষ্টুমি করে বললাম, হইছে, এখন এত পাম না দিয়ে ভালো করে চুলগুলো টান, কারণ আমার ফুচকার টাকা আগে উশিল করতে হবে।
তারপর তানহা আরও কিছুক্ষণ আমার চুল টেনে মাথা টিপে চলে যায়, আর আমিও নিচে গিয়ে সবার সাথে রাতের ডিনার করে এসে শুয়ে পড়ি। শুয়ে থেকে কিছুক্ষণ মোবাইল চালিয়ে একসময় ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে তানহার ডাকে আমার ঘুম ভাঙে। তবে ঘুম থেকে বেশ অবাক হই। আজকে রুহি আমাকে ঘুম থেকে ডেকে তুলেনি। তার মানে রুহি আজ আমাদের বাসায় এখনো আসেনি। তবে সেটা ভালোই হলো, আসলেই আমাকে আবার জ্বালানো শুরু করতো। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করে নেই। তারপর ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে আম্মুকে বললাম, আম্মু, তোমাদের গুণবতী মেয়ে রুহি কি আজকে কলেজে যাবে নাকি আমি একাই চলে যাব? তুই চলে যা, রুহি আজকে যাবে না। আমি বলছি তানহার সাথে রুহিকে সময় দেওয়ার জন্য। যা তুই। তখন আমি তানহাকে বললাম, তানহা, বিকালে তুই রেডি হয়ে থাকিস, আমি ভার্সিটি থেকে এসে তোকে নিয়ে ঘুরতে যাব। আচ্ছা, তুমি আসার আগেই দেখবে আমি রেডি হয়ে বসে আছি। তারপর আমি আর কিছু না বলে বাইক নিয়ে একাই চলে যাই ভার্সিটিতে। তবে আজকে কেন জানি বাইকের পিছনে বসে রুহির বকবকানিগুলো খুব মিস করছিলাম ওর জ্বালানোগুলো। পরে ভার্সিটিতে এসে চলে যাই বন্ধুদের কাছে, আর সবার আড্ডা, গল্প আর ফাইজলামির মাধ্যমে সারাদিন সবগুলো ক্লাস শেষ করে বাসার দিকে যেতে থাকি। আর আজকে ছুটির পরে বন্ধুদের সাথে আড্ডা দেইনি, কারণ তানহাকে নিয়ে আবার একটু বাহিরে যেতে হবে। মেয়েটা নিশ্চয়ই কত আশা নিয়ে বসে আছে, কিন্তু এখন একটা চিন্তা যে মাথায় কাজ করছে। তানহাকে তো বললাম ওকে নিয়ে ঘুরতে যাব, কিন্তু রুহি যদি জানতে পারে তাহলে কি হবে? ও তো এমনিতেই তানহাকে দেখতে পারে না। এখন যদি শুনে যে তানহাকে নিয়ে আমি ঘুরতে যাব, তাহলে তো রুহি আমাকে শেষ করে ফেলবে। আর এসব নিয়ে চিন্তা করতে করতে আমি বাসায় এসে পড়ি। বাসার সামনে এসে বাইকটা রেখে মনে মনে দোয়া করি যাতে রুহি কিছু জানার আগেই যেন তানহাকে নিয়ে বেরিয়ে যেতে পারি, কারণ রুহি জানলে জীবনেও আমাকে তানহার সাথে যেতে দিবে না। তখন মনে মনে দোয়া পড়ে বুকে ফু দিয়ে বাসার ভিতর যাই। আর বাসার ভিতর গিয়ে যা দেখি, এতে আমার চোখ কপালে উঠে গেছে। কারণ আমি বাসার ভিতর ঢুকতেই দেখি তানহা আর রুহি দুজনে শাড়ি পরে সাজুগুজু করে একদম রেডি হয়ে সোফায় বসে হেসে হেসে গল্প করছে। আর আমাকে বাসার ভিতর আসতে দেখেই তানহা বলল, এই তো রৌদ্র ভাইয়া এসে গেছে, যাও গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, তারপর আমরা তিনজন মিলে ঘুরতে যাব। ও আমরা তিনজন মিলে ঘুরতে যাব, তাই না? আমার কথা শুনে পাশে থেকে রুহি বলল, কেন, তিনজন মিলে ঘুরতে গেলে কি কোনো সমস্যা হবে নাকি? যদি সমস্যা হয় তাহলে তোমরাই যাও, আমার যাওয়া লাগবে না। না না, সমস্যা হবে কেন, আমি এমনি বললাম। আচ্ছা, তোরা বসে অপেক্ষা কর, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও, এমনিই বিকাল হয়ে গেছে প্রায়। আমি আর কিছু না বলে সোজা রুমে চলে আসি। রুমে এসে ব্যাগ ট্যাগ রেখে চলে যাই ওয়াশরুমে গোসল করতে। ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে চুপটি করে নিচে বসে থাকি। মাথায় পানি পড়ছে, আর নিচে বসে বসে ভাবতে থাকি রুহি নিশ্চয়ই আমাদের উপর নজর রাখার জন্যই আমাদের সাথে ঘুরতে যেতে চাইছে। কারণ এমনিতে রুহি কোথাও যায় না, কলেজ থেকে এসে সারাদিন বাসার মধ্যেই থাকে, আর আমার উপর ঈগল পাখির মতো নজরদারি করে। আজ যেহেতু তানহা আমার সাথে ঘুরতে যাবে বলছে, তাই রুহিও সাথে যোগ দিছে ঘুরতে যেতে। শাকচুন্নিটার একটু বিশ্বাস নাই আমার উপর। আমি এসব ভাবছি আর গোসল করছি। অন্যদিকে রুহি আর তানহা বসে কথা বলছি। কথায় কথায় ঘুরতে যাবে, কি কি করবে, কি খাবে ইত্যাদি নানান বিষয়ে কথা বলছে দুজনে মিলে। তখন তানহা বলল, আচ্ছা, রৌদ্র সেই কখন গেছে তাহলে এখনো আসছে না কেন? নাকি আমাদের নিয়ে ঘুরতে না যাওয়ার প্ল্যান করছে রুমে বসে? আচ্ছা, তুমি তাহলে এখানে বসো, আমি গিয়ে দেখি কেন এত দেরি করছে। আমি সাথে করে নিয়ে আসতেছি। আচ্ছা যাও, গিয়ে দেখো বাটপারটা কি করে। এদিকে আমি গোসল শেষ করে রুমে এসে টাওয়েল পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিলাম। এমন সময় দরজার মধ্যে কে যেন টোকা দেয়। আমি দরজার দিকে তাকাতেই দেখি রুহি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসতেছে। এটা দেখে আমি বললাম, ওই বড় ভাইয়ের দিকে এমন হাঁ করে তাকিয়ে আছিস কেন? লজ্জা করে না? যা এখান থেকে। আমার কথা শুনে রুহি মুচকি এসে আমার রুমে ঢুকে আস্তে করে দরজাটা লাগিয়ে দেয়, আর আমার কাছে আসতে আসতে বলে, একটা টাওয়াল পরে এমন হট হয়ে যদি কোনো মেয়ের সামনে দাঁড়িয়ে থাকো, তাহলে মেয়ে মানুষ হা করে তাকিয়ে থাকবে, এতে আমার দোষটা কোথায়?
ওই তোর লজ্জা শরম কি বাজারে ফ্রিতে বিক্রি করে দিলি নাকি? হ্যাঁ, যে বড় ভাইয়ের সামনে মুখে যা আসতেছে তাই বলছিস? তাড়াতাড়ি আমার রুম থেকে বের হ বলছি। আমি এখন কাপড় চেঞ্জ করব। আমার কথা শুনে রুহি রাগী একটা ভাব নিয়ে বলল, আরেকবার যদি ওই মুখ দিয়ে ভাই শব্দটা বের হয় না, তাহলে এক্ষুনি টান দিয়ে তোমার টাওয়ালটা খুলে নিব। তারপর দেখবো তোমার এই ভাইগিরি কোথায় যায়। আর আমি আমার হবু স্বামীর হট শরীরটা দেখছি, তাতে তোমার কি? রুহির কথা শুনেই আমি এক লাফ দিয়ে 2 হাত দূরে চলে যাই ওর সামনে থেকে। কারণ এই মেয়েকে দিয়ে কোনো বিশ্বাস নাই। যদি সত্যি সত্যি আমার টাওয়েল ধরে টান মারে তাহলে ইজ্জত বলতে কিছুই থাকবে না। আমি একটু দূরে সরে গিয়ে রুহির দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে তাকিয়ে মিট মিট করে হাসতেছে। তখন রুহি আবার আমাকে বলল, এই রুদ্র, জানো আমার এখন কি মন চাইতেছে? রোমান্টিক একটা মুড নিয়ে বলল। আমি ওয়ার্ড্রোব থেকে কাপড় বের করতে করতে বললাম, আবার কি? হ্যাঁ, ইচ্ছে তো করছে তোমার এই খালি শরীরটার সাথে আমার শরীরটা এক করে মিলিয়ে দিয়ে তোমার এই নরম কোমল ঠোঁট দুটোয় গভীর একটা কি। ওকে। আর কিছু বলতে না দিয়েই আমি বললাম, হইছে, এবার থাম, আর কিছু বলতে হবে না। তুই কি বলবি আমি জানি। এবার তুই রুম থেকে বের হ, আমি কাপড়গুলো চেঞ্জ করি। এতই যদি জানো তাহলে আমার ইচ্ছেটা পূরণ করে দিলেই তো হয়। আর এখন যে এত ভাব নিচ্ছ, 2 দিন পরে তো আমি সবই দেখব। এখন এই নীল শার্ট আর সাথে এই প্যান্টটা পরে নিচে আসো। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসতেছি। একদম চোরের মতো হাসবে না বলে দিলাম। মনের ভেতর রসকস বলতে কিছুই নাই। দুনিয়াতে এত মানুষ থাকতে কেন যে এই রোবটটাকে ভালোবাসতে গেলাম খোদাই ভালো জানে। নিরামিষ একটা। কথাটা বলেই রুহি রাগ দেখিয়ে আমার রুম থেকে বেরিয়ে গেল। আর রুহির এমন বাচ্চাদের মতো রাগ দেখে আমারও ভীষণ হাসি পায়। সত্যি কথা বলতে এখন রুহির এই পাগলামিগুলো আমার কাছেও ভীষণ ভালো লাগে। কিন্তু সেই ভালো লাগাটা প্রকাশ করতে পারি না। কারণ রুহি যদি বুঝতে পারে যে ওর দুষ্টুমিগুলো আমি উপভোগ করতে শুরু করছি, তাহলে ও আরও বেশি আমার মাথায় চড়ে বসবে। তার থেকে বড় কথা, যদিও আমি মনে মনে রুহিকে ভালোবাসতে শুরু করছি, কিন্তু এটা প্রকাশ করার সাহস আমার নাই। কারণ এসব যদি আমার পরিবার জানতে পারে তাহলে কি হবে সেটা ভাবতে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। এসব ভাবতে ভাবতে আমি রেডি হয়ে যাই। আমি রেডি হয়ে নিচে আসতেই দেখি রুহি আর তানহা বসে কথা বলছে। তখন আমি তাদের বললাম, তোদের গল্প শেষ হলে এবার চল যাওয়া যাক। আমার গলার আওয়াজ শুনেই রুহি আর তানহা আমার দিকে তাকায়। আর আমাকে দেখে দুজন এমন হাঁ করে তাকিয়ে থাকে যেন আমাকে এই প্রথম দেখছে, আগে কখনো দেখেনি। তখন তানহা বলল, বাহ, তোমাকে দেখে তো পুরাই হিরোর মতো লাগছে, পুরাই ক্রাশ। আমি রুহির দিকে তাকাতেই রুহি আমাকে সাথে সাথে চোখ মারে। তখন রুহি বলল, ক্রাশ তো হবেই, আমার হিরো বলে কথা। কি বললা রুহি? কিছু না, চল যাই, দেরি হয়ে যাচ্ছে। তারপর আমি, রুহি আর তানহা 3 জন মিলে বাসা থেকে বেরিয়ে পড়ি। আর আমাদের বাসায় থেকে কিছু দূরে একটা পার্ক আছে, তাই মনে মনে চিন্তা করলাম ওদের নিয়ে সেই পার্কে থেকে ঘুরে আসি। তাই বাসার সামনে থেকে একটা অটোরিকশা ভাড়া করি। আমি অটোরিকশার পিছনের সিটে মাঝখানে বসি আর রুহি আর তানহা আমার 2 পাশে বসে। এদিকে রিক্সা চলছে আর সেই সাথে রুহির অত্যাচার কতটা চলছে সেটা আর নাই বললাম। অবশেষে আমরা 3 জন মিলে সেই পার্কে পৌঁছে যাই। তারপর পার্কে এসে আমরা 3 জন মিলে বেশ কিছুক্ষণ সময় পার্কের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। পরে কিছু বাদাম কিনে 3 জনে মিলে পার্কের মাঝে একটা টেবিলে বসে বাদাম খেতে থাকি আর টুকটাক কথা বলতে থাকি। তখন হঠাৎ তানহা আমাকে বলল, আচ্ছা, তোমাকে প্রশ্ন করি, উত্তর দিবা? কি প্রশ্ন বলো শুনি, যদি পারি তাহলে দিব। তানহার প্রশ্নের কথা শুনে রুহি আমাদের দিকে মুখ ঘুরিয়ে তাকায়। তখন তানহা বলল, আচ্ছা, খালাতো বোন আর খালাতো ভাইয়ের সাথে বিয়ে হলে কেমন হয়? ভালো হয় না? তানহার কথা শুনেই রুহির হাসি মাখা মুখটা আধার কালো হয়ে যায় আর আস্তে আস্তে একটা রাগের আভা মুখের মধ্যে ফুটে উঠতে থাকে। তখন আমি বললাম, ভালো খারাপ বলে কোনো কথা নাই। যদি একজন মানুষ অপর একজন মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, তাহলে খালাতো ভাই বোনের বিয়ে হতেই পারে, এতে দোষের কিছু নাই। এছাড়াও আপনজনের মাঝে বিয়ে হয়েই থাকে। আচ্ছা, তুমি কি নিজেদের মাঝে বিয়ে করবে নাকি দূরে কোথাও বিয়ে করবে? সেটা এখন জানি না, সময় হলে দেখা যাবে কোথায় বিয়ে করি। কিন্তু তুই হঠাৎ এই প্রশ্ন করছিস কেন? এমনি বললাম আর কি।
কিন্তু আমি নিজেদের মাঝেই বিয়ে করব, আর মনে মনে পাত্রও ঠিক করে রাখছি। এখন সে যদি রাজি হয় তাহলেই হবে। তানহার কথা শুনে রুহি তো রাগে ফেটে যাওয়ার অবস্থা। না পারছে নিজের রাগটা কন্ট্রোল করতে, না পারছে তানহাকে কিছু বলতে। তখন রুহি নিজের রাগটা আড়াল করে মুখে হাসির ভাব নিয়ে বলল, তাই নাকি তানহা? তলে তলে এত দূর চলে গেছো, তা কে সেই ভাগ্যবান ব্যক্তি যাকে তুমি মনে মনে পছন্দ করে রাখছো? আছে, সময় হলে জানতে পারবে। এখন তুমি বলো, রুহি তুমি কোথায় বিয়ে করবে, কাছে নাকি দূরে কোথাও? তানহার কথা শুনে রুহি আমার দিকে তাকিয়ে বলল, আমি তো কাছেই বিয়ে করব। শুধু কাছে বলে ভুল হবে, যেমন দোতলার থেকে একতলার কাউকে বিয়ে করব, যাতে দিনে 10 বার বাপের বাড়ি যেতে পারি আর আসতে পারি। আর পাত্র রেডি আছে, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে নিব। তাই না রৌদ্র? তাই নাকি? তা কে সে? খুব তাড়াতাড়ি দেখতে পারবে। রুহি কথাটা বলে আমার দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসতে থাকে। তখন আমি বললাম, এই তোদের এই ফাউ প্যাচাল বাদ দিয়ে চল, সামনের দিকে যাই। এমনি সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। তারপর আমরা 3জন মিলে আবার হাঁটতে থাকি। আর হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই সামনে একটা ফুচকার দোকান সামনে পড়ে। তখন রুহি আর তানহা দুজন মিলে বায়না ধরে তারা ফুচকা খাবে। তারপর কি আর করা, তাদের দুজনকে নিয়ে দিলাম 2 প্লেট ফুচকা, আর আমি নিলাম চটপটি। আমরা 3জন একসাথে খাচ্ছি, এমন সময় তানহা বলল, এই, তুমি ফুচকা খাবে না? না আমি ফুচকা খাই না, তুই খা। আমার কথা শুনে তানহা নিজের প্লেট থেকে 1 পিস ফুচকা এনে নিজের হাতে আমার মুখের সামনে ধরে বলল, এই নাও, এটা একবার খেয়ে দেখো, খুব মজা লাগবে। তানহার কথা শুনে ওর দিকে তাকিয়ে দেখি তানহা আমার মুখের সামনে ফুচকা ধরে রাখছে। তখন আমি রুহির দিকে তাকাই, আর রুহির দিকে তাকাতেই দেখি রুহির আগেই চোখে আমার দিকে তাকিয়ে আছে, আর বারবার চোখে ইশারা করে আমাকে না করছে তানহার হাতে ফুচকা খেতে। আমি জানি এখন যদি তানহার হাতে ফুচকা আমি খাই তাহলে রুহি আমার খবর করে ছাড়বে। তখন আমি বললাম, তানহা আমি তো ফুচকা খাই না, ফুচকা খেলে আমার পেট খারাপ হয়, তুই খা, আমি খাবো না। 1 পিস খেলে কারো পেট খারাপ হয় না। প্লিজ প্লিজ আমার হাতে 1 পিস খাও। যদি না খাও তাহলে ভাববো তুমি আমাকে আপন মনে করো না, তাই আমার হাতে খেতে তোমার ঘৃণা লাগছে। তানহার কথা শুনে এবার পড়লাম আমি মাইন্ডকার চিপাই। সরাসরি পারছি না তানহাকে না করতে, তাহলে ও আবার মন খারাপ করবে। অন্যদিকে রুহির দিকে তাকাতেই রুহির আগে চোখ লাল করে বারবার ইশারা করছে না খাওয়ার জন্য। তখন এক প্রকার বাধ্য হয়ে চোখটা বন্ধ করে আমি হাঁ করলাম, আর আমি হাঁ করার সাথে সাথেই তানহা ওর হাতের ফুচকাটা আমার মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। তখন তানহা বলল, আমি জানতাম তুমি আমাকে না করতে পারবে না, এবার খেয়ে দেখো কত মজা লাগে। তানহার দেওয়ার ফুচকার পিসটা মুখের ভিতর নিয়েই আমি রুহির দিকে করুণ দৃষ্টিতে তাকাই। তখন রুহি আমার দিকে রাগে চোখ লাল করে তাকিয়ে হাতে ইশারায় বলল আমার নাকি গলা চেপে মারবে। এটা দেখে আমার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তারপর সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে যেতে থাকি। আর তখনকার পর থেকে রুহি শুধু রাগে ফুসফুস করতে থাকে, আর যতবার সুযোগ পাইছে ততবার আমাকে শুধু বলছে আমার নাকি খবর আছে। আমি ওদের নিয়ে আবার অটোরিকশায় করে বাসায় চলে আসলাম। আর আসার পথে অটোরিকশার মাঝে যে কতগুলো চিমটি রুহির খাইছি তার কোনো হিসাব নাই। বাসায় আসার পর রুহি ওদের বাসায় চলে যায়, আর তানহা চলে যায় ওর রুমে। আমি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ি। শুয়ার কতক্ষণের মাঝে আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু বেশিক্ষণ আর ঘুমাতে পারি নাই, কারণ হঠাৎ মনে হলো কে যেন আমার ঘুমের মাঝে গলা চেপে ধরছে। এদিকে আমার প্রায় নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম, আর আমি চোখ মেলে তাকাতেই দেখি রুহি আমার পাশে বসে 2 হাত দিয়ে আমার গলা চেপে ধরছে, আর আমার দিকে এমনভাবে রাগী চোখে তাকিয়ে আছে যেন আজকে আমাকে খুন করে শান্তি হবে। তখন আমি কোনোভাবে রুহির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে একটু দূরে সরে বসি। তারপর ভালো মতো কয়েকবার নিঃশ্বাস নিয়ে আমি রুহিকে বললাম, ওই তুই কি পাগল হয়ে গেলি নাকি যে ঘুমের মাঝে কেউ এমন করে গলা চেপে ধরে? এখন যদি মরে যেতাম তাহলে কি হতো? আমার কথা শুনে রুহি মনে হয় আরো বেশি রেগে গেছে। তখন রুহি আমাকে বলল, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তুই আমার সামনে অন্য মেয়ের হাতে ফুচকা খাবি আর আমি বসে বসে দেখবো, তাই না? আজ তোকে নিজের হাতে খুন করব আমি, তারপর নিজেকে শেষ করে দিব। রুহির এমন রাগ দেখে আমি অবাক হয়ে যাই। সামান্য একটা বিষয় নিয়ে কেউ এত রাগ করে এটা আমার জানা ছিল না। তখন আমি বললাম,
আচ্ছা রুহি, এই সামান্য একটা বিষয় নিয়ে তুই এমন পাগলামি করছিস কেন? আর আমি কি ইচ্ছে করে খাইছি নাকি? তানহা আমাকে জোর করছে তাই তো খাইছি। আর তখন তুইও তো আমার সামনে ছিলি, তাহলে এখন এমন করছিস কেন? ও জোর করলো আর তাই তুই খাইছিস? কেন? আমি তোকে বারবার ইশারায় মানা করছিলাম, সেটা তুই দেখিসনি? আমি যদি তোর সাথে একটু দুষ্টুমি করি তাহলে তুই আমাকে ধমক দিস, তাহলে তখন তানহাকে ধমক দিলি না কেন? নাকি ওকে ধমক দিলে তোর জলে? আচ্ছা রুহি, তুই একটু শান্ত হ। দেখ, তানহা আমাকে নিজের ভাই মনে করে, আর আমিও তানহাকে নিজের ছোট বোন মনে করি। তার চাইতে বেশি কিছু ভাবি না। এখন প্লিজ তুই আর এই বিষয়টা নিয়ে নিজে মাথা গরম করিস না। শান্তভাবে বললাম ওকে বোঝানোর জন্য। আহ, আসছে আমার ভাইওয়ালা। তুমি যাকে বোন মনে করে বসে আছো, সে তোমাকে নিয়ে অন্য কিছু ভাবতেছে, সেটা কি তোমার মাথায় দিয়ে ঢুকে না? অন্য কিছু মানে? তানহা তোমাকে মনে মনে পছন্দ করে, যেটা ওর কথায় স্পষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু তোমাকে বলার সাহস করতে পারছে না। আর তাই বারবার ইনিয়ে বিনিয়ে তোমাকে সেটা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তোমার এই মোটা মাথায় সেটা ঢুকবে না। কথাটা বলে আমার মাথায় একটা ঠোকা দিল। কই, কবে থেকে এসব ওর মাথায় ঘুরছে আমি তো কিছু বুঝতে পারিনি। আর সব থেকে বড় কথা, আমি কখনো তানহার প্রস্তাবে রাজি হব না, এটা তুই নিশ্চিত থাকতে পারিস, যেমনটা তোর প্রস্তাবে হয়নি। এটা বললাম রুহিকে আরেকটু রাগানোর জন্য। আমি কথাটা বলার সাথে সাথে রুহি আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে আমার পেটের উপর চড়ে বসে, আর দুই হাত দিয়ে আমার মুখ চেপে ধরে বলে, এই মিস্টার রুদ্র, আপনি আমাকে কি মনে করেন? আমি কি তানহা নাকি যে আপনার পেছনে ঘুরঘুর করব কিন্তু কিছু বলতে পারবো না? আমি হলাম রুহি, তোমার রোমান্টিক পিচ্চি চাচাতো বোন। আমি আমার ভালোবাসা আদায় করে নিব। কথাটা বলার সাথে সাথে রুহি আমার ঠোঁটের সাথে ওর ঠোঁটগুলো মিলিয়ে দিল। তারপর আর কি, বেশ কিছুক্ষণ আমাদের মাঝে টেবিল টেনিস খেলা হলো। আর সেই খেলায় আগের মতোই জিতে যায় রুহি। বুঝি না মেয়ে মানুষ এতক্ষণ নিঃশ্বাস কিভাবে রাখতে পারে। একবার কিস শুরু করলে আর ছাড়তে চায় না। আর আমি যদি ছাড়াতে চাই তাহলেই কামড় মারে। তখন রুহি আমাকে ছেড়ে দিয়ে আমার বুকের উপর মাথায় রাখে, বলল, জানো রুদ্র, তোমাকে আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি। আর তাই তো তোমার পাশে অন্য কারো ছায়া পর্যন্ত দেখতে পারি না। তাহলে তুমিই বলো, যেখানে আমি তোমার পাশে অন্য মেয়ের ছায়া দেখতে পারি না, তাহলে সেখানে কি করে আমার সামনে তোমাকে অন্য মেয়ে নিজের খাইয়ে দিবে, সেটা আমি কি করে সহ্য করব? আমি পারবো না রুদ্র, তোমার পাশে আমি ছাড়া অন্য কাউকে আমি মেনে নিতে পারবো না। কথাটা বলেই রুহি আমার বুকের মাঝে কান্না করে দেয়। রুহির কান্নার আওয়াজটা যেন আমার হৃদয়ের মাঝে আঘাত করছিল। ওর চোখের পানি যে আমি কোনো সময় সহ্য করতে পারি না। আর তাই তো আজ অবধি আমাকে শত জ্বালানোর পরেও ওকে কখনো কড়া গলায় কথা বলিনি। তাহলে আজ কি করে আমার বুকের মাঝে রেখে ওর চোখের পানি ঝরতে দেই আমি? তখন আমি রুহিকে আমার বুক থেকে তুলে নিজ হাতে ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, রুহি প্লিজ তুই কান্না করিস না। তোর চোখের পানি যে আমার এক অজানা কষ্টের কারণ হয়ে যায়, আমি সহ্য করতে পারি না। দেখ রুহি, তুই আমাকে কতটা ভালোবাসিস সেটা আমি জানি। আর এমন না যে আমি তোকে ভালোবাসি না, আমিও ভালোবাসি, কিন্তু সেটা দিয়ে তোকে বুকে টেনে নিতে পারবো না। কারণ আমি কখনো তোর আব্বু আম্মুকে কষ্ট দিতে পারবো না, কারণ তারা আমাকে অনেক ভালোবাসে, বিশ্বাস করে। তাদের এই ভালোবাসা আর বিশ্বাসের কাছে যে তোর প্রতি আমার ভালোবাসাটা বড় অসহায় করে দিচ্ছে। কথাটা বলেই আমি মাথাটা নিচু করে ফেলি। এদিকে আমার মুখে ভালোবাসার কথা শুনে রুহির মুখে যেন চাঁদের হাসি ফুটে ওঠে। রুহি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে আমি ওকে ভালোবাসি। এটা রুহি নিজের কানে শুনছে। ঠিক তখনই রুহি আমাকে খুব শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে চুপটি করে দাঁড়িয়ে থাকে। আমিও আর রুহিকে কোনো বাধা না দিয়ে ওকে হালকাভাবে জড়িয়ে ধরি। কিছুক্ষণ পরে রুহি আমার বুকে মাথা রেখেই বলল, জানো, আজকে নিজের ভেতর এতটা খুশি লাগতেছে যে জীবনে কখনো আমি এতটা খুশি হইনি। আমি জানতাম তুমি একদিন আমাকে ঠিকই ভালোবাসবে। আমার বিশ্বাস ছিল আমার নিজের প্রতি, আমার ভালোবাসার প্রতি। আর তুমি কি বললে, আমার আব্বু আম্মু রাগ করবে? মানে আমরা যদি একে অপরকে ভালোবাসি তাহলে আমার মনে হয় তারাই সবচেয়ে বেশি খুশি হবে, কারণ তারা কখনো আমাকে ছেড়ে দূরে থাকতে পারবে না। আর তোমার সাথে বিয়ে হলে আমাকেও আর দূরে যেতে হবে না, আর তাদেরও আমার জন্য খারাপ লাগবে না। হিসাব তো ভালোই বুঝোস, এবার বুক থেকে সর। সেই কখন জড়িয়ে ধরে আছিস, ছাড়ার নাম নাই।
সর এখন, বুক ব্যথা করতেছে। আমার কথা শুনে রুহি আমাকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, না ছাড়বো না। এতদিন তোমার বুকে জোর করে জায়গা করে জড়িয়ে ধরছি, কিন্তু আজকে ভালোবাসার অধিকার নিয়ে জড়িয়ে ধরছি। তাই যতক্ষণ পর্যন্ত আমার মন না ভরবে ততক্ষণ পর্যন্ত ছাড়বো না। তোর আমাকে সারাদিন জড়িয়ে ধরে রাখলেও মন ভরবে না। এখন ছাড়, না হলে কেউ এসে দেখে ফেলবে। ছাড়তে পারি এক শর্তে। কি শর্ত? তাড়াতাড়ি বল। লম্বা একটা লিপ কিস করতে হবে। তুই পাগল? এখন আমি এসব কিছুই পারবো না। আর একটু আগেই করছিস, তাই এখন আর কিছুই হবে না। তাহলে আমিও ছাড়বো না। যে আশার আসুক আর যে দেখার দেখুক। আর একটু আগে আমি জোর করে নিছি, আর এখন তুমি ভালোবেসে দিবা। দাও তাড়াতাড়ি, না হলে ছাড়বো না কিন্তু। কথাটা বলেই রুহি বাচ্চাদের মতো করে আমার বুকের মাঝে মুখটা লুকিয়ে শক্ত করে আমাকে জড়িয়ে ধরে আছে। ছাড়াতে চাইলে বলে চিৎকার করে সবাইকে ডেকে আনবে। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, এবার ছাড়ো। আমার কথা শুনে রুহি আমাকে ছেড়ে দিয়ে আমার সামনে সোজা হয়ে দাঁড়ায়। যখন আমি রুহিকে কিস করার জন্য ওর কাছাকাছি গেলাম, রুহি তখন চোখ বন্ধ করে ফেলে। ওড়নার দুই আঁচল দু হাতে শক্ত করে চেপে ধরে। আর আমি যতই রুহির কাছে যাচ্ছি ততই যেন রুহির নিঃশ্বাস চলাচল বেড়ে যাচ্ছে। তখন আমি দুই হাত দিয়ে রুহির মাথার দুই পাশ চেপে ধরে ওর কপালে ছোট্ট করে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়েই আমি দূরে সরে আসি। তারপর কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে পরে চোখ খুলে দেখে আমি দূরে দাঁড়িয়ে আছি। তখন রুহি বলল, আমি এটা বলিনি, আমি যেটা চাই ওটা দাও। এখন কিছুই হবে না, আর একসাথে বেশি খাইলে মুখ পুড়ে যাবে। এখন যা, পরে দিব। সত্যি বলছো তো? যা এখন। ঠিক আছে, এখন যাচ্ছি। পরে কিন্তু আমারটা চাই চাই, না হলে কিন্তু আমি জোর করে নিব। আচ্ছা নিস তুই। হুম। কথাটা বলতে রুহি বাচ্চাদের মতো মুচকি হেসে আমার রুম থেকে চলে যায়। আমিও বিছানায় বসে ভাবতে থাকি। শেষ পর্যন্ত রুহি পাগলিটার প্রেমে পড়েই গেলাম। জানি না সামনে কপালে কি আছে। এসব ভেবে ঘড়ির দিকে তাকিয়ে আছি। দেখি রাত 8টা বেজে গেছে। তখন নিচে গিয়ে সবার সাথে কিছুক্ষণ গল্প করি। পরে সবাই একসাথে বসে ডিনার করে আবার নিজের রুমে এসে শুয়ে পড়ি। আর এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে যায়। আর সবার আড়ালে রুহি আর আমার ভালোবাসা বেশ ভালোই চলছে। এদিকে তানহাও এখনো আমাদের বাসায় আছে। আর তানহারও ইদানিং হাবভাব খুব একটা ভালো না। সব সময় শুধু বলে আমাকে একটা কথা বলবে, কিন্তু জিজ্ঞাসা করলেই বলে পরে বলবে। আর রুহি তো আমাকে সারাদিন চোখে চোখে রাখে। এক কথায় তানহাকে আমার সাথে দেখলে রুহির শরীরে আগুন জ্বলে যায়। তানহাকে কিছু বলতে পারে না, তবে সেই আগুনে পুড়িয়ে ছাই বানায় আমাকে। আজ সকালে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে এমন সময় তানহা আমার রুমে আসে। আর তখন তানহা আমাকে বলল, রৌদ্র, তোমাকে একটা কথা বলতে চাই। প্রতিদিন তোর এই কথা শুনতে ভালো লাগে না। শুধু বলিস কি কথা বলবি বলবি, কিন্তু বলার কোনো নাম নাই। না, আজকে বলেই দিব। অনেকদিন মনের ভেতর কথাটা চেপে রাখছি, কিন্তু আর না, এখন সময় হয়েছে মনের কথা বলার। এত ভনিতা না করে বল কি বলবি। আমার হাতে সময় কম। রুহি মনে হয় বাহিরে দাঁড়িয়ে আছে, ওকে নিয়ে কলেজে যেতে হবে। আমার কথা শুনে তানহা কিছুক্ষণ আমার চোখের দিকে চুপ করে তাকিয়ে থাকে। তারপর বড় একটা নিঃশ্বাস ফেলে তানহা বলল, রৌদ্র, তোমাকে আমার সেই ছোটবেলা থেকেই ভালো লাগতো। আর বয়স বাড়ার সাথে সাথে এই ভালো লাগাটাও বাড়তে বাড়তে একসময় ভালোবাসায় পরিণত হয়। কিন্তু এতদিন তোমার কাছে ভয়ে নিজের ভালোবাসাটা প্রকাশ করতে পারিনি, কিন্তু এখন আর নিজের মনের ভেতর এই ভালোবাসাটা চেপে রাখতে পারছি না। রৌদ্র, আমি তোমাকে ভালোবাসি, নিজের চাইতেও বেশি ভালোবাসি। আই লাভ ইউ রৌদ্র, আই রিয়েলি লাভ ইউ সো মাচ। কথাটা বলেই তানহার লজ্জা মাখা মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে আমার উত্তরের আশায়। আর এদিকে আমি তানহার কথা শুনে যেন আকাশ থেকে মাটিতে পড়লাম। মনে মনে ভাবছি তানহা কবে থেকে আমাকে নিয়ে এসব ভাবতে শুরু করলো, কিন্তু আমি তো ওকে কখনো বোনের বাহিরে অন্য কিছুই ভাবিনি। তখন আমি বললাম, তানহা কি বলছিস সেগুলো? মাথা ঠিক আছে তোর? আর আমি তোর ভাই লাগি, তাহলে তুই আমাকে নিয়ে এসব চিন্তা কি করে করতে পারলি? দেখ, এতদিন মনে মনে আমাকে নিয়ে যা চিন্তা করছিস আজ থেকে সব মাথা থেকে ঝেড়ে ফেল। কারণ তুই যেটা ভাবছিস সেটা কখনো হবে না। আমি তোকে ছোটবেলা থেকে বোনের চোখে দেখে আসছি, আর বাকি সময় সেই বোনের চোখেই দেখব। আমার কাছে অন্য কিছু আশা করে লাভ হবে না। কেন লাভ হবে না? তুমি হয়তো এতদিন আমাকে নিয়ে কোনো চিন্তা করো নাই, কিন্তু আমি তো তোমাকে নিয়ে মনের ভেতর একটা ভালোবাসার প্রসাদ গড়ে তুলেছি, তার কি হবে? আর আজ যেহেতু আমি তোমাকে আমার মনের কথা বলছি, তাহলে তুমিও আমাকে একবার ভালোবেসে দেখো না।
সত্যি বলছি, তোমাকে অনেক অনেক ভালোবাসবো, কখনো কোনো কষ্ট দিব না। তুমি যা বলবে আমি তাই করব। প্লিজ আমার ভালোবাসাটা এইভাবে ফিরিয়ে দিও না। প্লিজ তানহা, বোঝার চেষ্টা কর। ভালোবাসা কখনো জোর করে হয় না, এটা সম্পূর্ণ মনের ব্যাপার। যদি দুটি মনের মধ্যে মিল থাকে তাহলে ভালোবাসাটা এমনিতেই তৈরি হয়ে যায়, কেউ কাউকে জোর করতে হয় না। হ্যাঁ, আমি বুঝতে পারছি তুই আমাকে ভালোবাসিস, আর এখানে তোর কোনো দোষ নাই, কিন্তু আমারও তো তোর প্রতি একটা টান থাকা লাগবে, তাহলে গিয়ে তোর সেই ভালোবাসাটা পূর্ণতা পাবে। কিন্তু তোর প্রতি আমার যেই টান বা ভালোবাসাটা আছে সেটা শুধুই একটা বোনের দৃষ্টিতে, এটা ছাড়া অন্য কোনো দিকে তুই আমার কল্পনাতেও নাই। তাই প্লিজ তুই আমাকে এই বিষয়টা নিয়ে কোনো জোর করিস না, এতে তোর কোনো লাভ হবে না। আমার পক্ষে তোকে ভালোবাসা সম্ভব না। আমার কথাটা শুনে তানহা একটু রেগে যায়। তখন তানহা রাগী একটা ভাব নিয়ে আমাকে বলল, কেন সম্ভব না? মানুষ কি খালাতো বোনের সাথে প্রেম করে না? কত মানুষ আছে খালাতো বোনের সাথে প্রেম করে আবার বিয়েও করে। সেক্ষেত্রে তোমাকে ভালোবেসে আমার ভুলটা কোথায়? আমি দেখতে অন্য মেয়ের চাইতে কোনো অংশে কম না, বরং একটু বেশিই সুন্দরী। তাহলে আমাকে ভালোবাসতে সময় সমস্যা কোথায়? নাকি তুমি রুহিকে ভালোবাসো? তাহলে বলতে পারো আমাকে। এখন যদি আমি বলি যে আমি রুহিকে ভালোবাসি, আর এটা যদি তানহা সবাইকে বলে দেয় তাহলে আবার ঝামেলা হতে পারে। তখন আমি বললাম, দেখ তানহা, সুন্দর দিয়ে কখনো ভালোবাসা হয় না, ভালোবাসা হয় মনের টানে, যেটা তোর প্রতি আমার নাই। আর আমি রুহিকে ভালোবাসতে যাব কেন? আমি রুহিকে ভালোবাসি না। আমার কথাটা শোনার সাথে সাথে তানহা দৌড়ে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তাহলে প্লিজ আমাকে ভালোবাসো, তোমার বুকে আমাকে একটু জায়গা দাও। বিশ্বাস করো, তোমাকে আমি অনেক ভালোবাসি। আর একবার শুধু আমাকে ভালোবাসার চেষ্টা করে দেখো, তাহলে আমার ভালোবাসা দিয়ে তোমার ভালোবাসাটা আমি ঠিক আদায় করে নিব। প্লিজ রৌদ্র, আমার ভালোবাসাটা ফিরিয়ে দিও না। তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি সব করতে রাজি আছি। তুমি বললে তোমাকে সব দিয়ে দিব, তবুও আমাকে ফিরিয়ে দিও না। কথাটা বলে আমার বুকে শক্ত করে নিজেকে আঁকড়ে ধরলো তানহা। অন্যদিকে রুহি অনেকক্ষণ ধরে নিচে দাঁড়িয়ে রুদ্রের জন্য অপেক্ষা করছে, কিন্তু রুদ্রের আসার কোনো নাম নাই। তখন রুহি মনে মনে রুদ্রকে হাজারটা গালি দিতে থাকে, রুদ্রের রুমের দিকে যেতে থাকে। কিন্তু রুহি কল্পনাও করতে পারে নাই তার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। আর রুহি যখন রুদ্রের রুমের সামনে যায় তখন দেখে তানহা রুদ্রের বুকের মাঝে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বারবার শুধু ভালোবাসি ভালোবাসি বলছে। আর এটা দেখে রুহির যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়, রাগে পায়ের রক্ত মাথায় চড়ে যায়। রুহি মনে মনে রুদ্র তার সাথে ধোঁকা দিছে। আর তখনই রুহি রুদ্রের রুমে গিয়ে চিৎকার করে বলল, এই কুত্তা, তোর কয়টা মেয়ে লাগে? আসলে আমি আগেই তানহাকে আমার বুক থেকে সরানোর চেষ্টা করছিলাম, কিন্তু তানহা এত শক্ত করে জড়িয়ে ধরছে যে আমি ওকে ছাড়াতে পারছি না। ঠিক তখনই দেখি রুহি চিৎকার করে আমাকে এটা বলল, আর রুহির চিৎকার শুনে আমি তানহাকে ধাক্কা মারি, যার ফলে তানহা পড়ে যায়। তখন আমি বললাম, রুহি প্লিজ মাথা ঠান্ডা কর, তুই যা দেখছিস এটা ভুল। আমার কথাটা শুনে রুহির রাগ যেন আরও বেড়ে গেল। তখন রুহি বলল, চুপ কর তুই কুত্তা, একটা কথাও বলবি না। আমি নিজের চোখে দেখেছি তুই এতক্ষণ কি করছিলি। আমি তোকে পাগলের মতো ভালোবাসি, সেটা তোর কাছে কম হয়ে গেছে? তোর যদি এতই মেয়েদের শরীরের প্রতি লোভ থাকে তাহলে আমাকে বলতি, আমি নিজেকে তোর কাছে বিলিয়ে দিতাম। তাহলে কেন তুই অন্য মেয়ের কাছে গেলি? রুহি তুই বিশ্বাস কর, তুই যেটা দেখছিস সেটা হয়তো সত্যি, কিন্তু এটার পিছনের গল্পটা একদম আলাদা, যেটা তুই জানিস না। প্লিজ মাথা ঠান্ডা কর, তোকে আমি সব বুঝিয়ে বলছি। তোর মতো দুশ্চরিত্র মানুষের কোনো কথাই আমি শুনবো না। আর তুই কেমন মেয়ে, অন্য একজনের প্রেমিকের বুকে জড়িয়ে ধরতে তোর লজ্জা করে না? বেশরম বেহায়া মেয়ে কোথাকার। রুহি, মুখ সামলে কথা বলো। কে তোমার প্রেমিক হয়? রৌদ্র তো আমাকে নিজের মুখে বলেছে ও তোমাকে ভালোবাসে না, তাহলে ও আবার তোমার প্রেমিক হয় কি করে? তানহার কথাটা শুনেই রুহির মুখটা মলিন হয়ে যায়, চাঁদের মতো সুন্দর মুখটা যেন মুহূর্তেই রাতের আধারে মিলিয়ে যায়। নিজের অজান্তেই রুহির চোখ দিয়ে পানি চলে আসে। তখন রুহি কান্না ঝরানো কণ্ঠে বলল, এতদিন পর্যন্ত তোমাকে পাগলের মতো ভালোবেসেও আজ তুমি অন্য একটা মেয়ের সামনে আমার ভালোবাসাটা অস্বীকার করতে পারলে? আর কেনই বা পারবে না? তুমি তো কখনো আমাকে ভালোই বাসুনি। আমি সব সময় তোমাকে জোর করছি, বিভিন্ন বিষয় নিয়ে তোমাকে জ্বালিয়েছি। কলেজে গেলে সব সময় চোখে চোখে রাখছি যেন আমার ভালোবাসার ওপর কারোর নজর না লাগে। তোমার কখন কি লাগবে সব কিছু করার চেষ্টা করছি,
কিন্তু আজ দিন শেষে আমি শূন্য। তোমার ভালোবাসা আমার কপালে মেলে নাই। আর কখনো তোমাকে জ্বালাবো না। এই মুখে আর কখনো তোমাকে ভালোবাসি বলবো না। তোমাকে আর কখনো আমার এই মুখটা দেখতে হবে না। তুমি ভালো থেকো তোমার ভালোবাসা নিয়ে। আমি না হয় আমার হেরে যাওয়া ভালোবাসাটা নিয়ে হারিয়ে যাব। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলল। কথা বলেই রুহি কাঁদতে কাঁদতে আমার রুম থেকে চলে যায়। আমি যে ওকে কিছু বলবো সেই সুযোগটাও পর্যন্ত আমাকে দেয়নি। তানহার প্রতি এত রাগ হচ্ছে যে নিজেকে সামলে রাখতে পারছি না। আর তখনই তানহাকে ঠাস করে একটা চড় মারি। তানহা আমার চড় খেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন আমি বললাম, আজ শুধু তোর জন্য এত কিছু হয়েছে। তুই যদি আমাকে এভাবে জড়িয়ে না ধরতি তাহলে এখন এত কিছু হতো না। আর হ্যাঁ, তোকে বলছি আমি রুহিকে ভালোবাসি, আর তোর জন্য যদি রুহির কিছু হয় তাহলে তোর খবর আছে। আমি জানতাম না রুহি তোমাকে এতটা ভালোবাসে। যদি জানতাম তাহলে কখনোই তোমাকে নিজের মনের কথা বলতাম না। এখন আমাকে কথা বলার জন্য সামনে অনেক সময় পাবে। আগে রুহির খবর নাও, রাগে না কিছু করে বসে। তানহার কথা শুনেই আমি দৌড়ে রুহিদের বাসায় চলে আসি। সাথে তানহাও আসে। আর আমি গিয়ে দেখি চাচি রুহির দরজা ধাক্কাচ্ছে আর রুহিকে ডাকছে। তখন আমি বললাম, চাচি, রুহির কি হয়েছে? রুদ্র, রোহিতা তোমার সাথে কলেজে যাবে বলে বাসা থেকে বের হয়েছে, কিন্তু হঠাৎ দেখি কান্না করতে করতে দৌড়ে আবার বাসায় চলে আসে আর নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সে কখন থেকে ডাকছি কিন্তু দরজা খুলছে না। চাচির কথা শুনে আমার মনের ভিতরে ভয়টা আরও জেগে বসে। কারণ রুহি এমনিতেই অনেক রাগী। জানি না আবার রাগের মাথায় কি করে বসে। তখন আমরা সবাই মিলে রুহিকে ডাকতে থাকি দরজা খোলার জন্য, কিন্তু রুহি কোনো সাড়া দিচ্ছে না। আর ঠিক তখনই রুহির রুম থেকে একটা চিৎকারের আওয়াজ আসে। এটা শুনে নিজেকে আর ঠিক রাখতে না পেরে রুহির রুমের দরজা ভেঙে ফেলি। আর রুমের ভিতর গিয়ে যা দেখি, এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ রুমে গিয়ে দেখি রুহি নিজের হাত কেটে ফেলছে আর রক্তে পুরা ফ্লোর ভিজে গেছে। রুহির এমন অবস্থা দেখে চাচি চিৎকার করে কান্না করে দেয়। এর ভিতর আমার আম্মুও রুহির রুমে চলে আসে। আমি দৌড়ে গিয়ে রুহির হাতের কাটা জায়গাটা চেপে ধরি আর একটা কাপড় দিয়ে পেঁচিয়ে কোলে তুলে নেই হাসপাতালে নেওয়ার জন্য। রুহিকে যখন কোলে তুলি তার আগে রুহি শুধু একটা কথা বলে, খুব ভালোবাসি রুদ্র, তোমাকে ছাড়া বাঁচবো না। কথাটা বলেই রুহি অজ্ঞান হয়ে যায়। তারপর তাড়াতাড়ি আমরা রুহিকে নিয়ে হাসপাতালে চলে আসি। এর ভিতর আমার আব্বু আম্মু, রুহির আব্বু আম্মু সবাই চলে আসে। রুহিকে চিকিৎসা করার জন্য ডাক্তার ওকে নিয়ে যায়। আমরা সবাই বাইরে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করতে থাকি। তখন আম্মু এসে সব কিছু জানতে চায় আমাদের মাঝে কি হয়েছে, কেন রুহি এমন কাজ করলো। আম্মুর কথা শুনে তানহা আম্মুকে সব বুঝিয়ে বলে। আর 1 ঘন্টা পরে ডাক্তার এসে বলল, রোগীর হাত বেশ খানিকটা কেটে যাওয়ার ফলে শরীর থেকে অনেক রক্ত বের হয়ে যায়। আমরা ক্ষতস্থানে ড্রেসিং করে দিছি। বেশ চিন্তা আর কিছু নাই, একটু খেয়াল রাখলেই হবে। রোগী এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলেই দেখা করতে পারবেন। কথাটা বলেই ডাক্তার চলে যায়। আর পরিবারের সবাই মিলে রুহির রুমে গিয়ে অপেক্ষা করতে থাকে কখনো জেগে ওঠে। আর আমি বাহিরে বসে মনে মনে আল্লাহকে ডাকতে থাকি। এভাবে প্রায় 2 ঘন্টা পরে রুহি ঘুম থেকে উঠে দেখে সবাই ওর পাশে বসে আছে, শুধু আমি নাই। এটা দেখে রুহির মনটা খারাপ হয়ে যায়। তখন আমার আম্মু রুহির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, রুহিমা, তোকে ছোটবেলা থেকে আমরা কত আদর দিয়ে বড় করছি। যখন যা চাইছিস দিছি, তাহলে আজ কেন আমাদের কিছু না বলে এমন করতে গেলি? বল তোর কি চাই? আমার কিছু লাগবে না। তোমরা কেন আমাকে বাঁচাতে গেলে? আমি মরতে চাই। আমাকে তোমরা মেরে ফেলো। তোকে তো সেই ছোটবেলা থেকে আমার ছেলে রৌদ্রের বউ হিসেবে নিব বলে ভাবছিলাম। তাহলে তুই যদি মরে যাস তাহলে আমার ছেলেটার কি হবে? ও তো বিয়ের আগেই বিধবা হয়ে যাবে। আম্মুর মুখে এমন কথা শুনে রুহির অনেক আনন্দ লাগে, কিন্তু মুখে এটা প্রকাশ করে না। তখন রুহি বলল, আমাকে তোমার ছেলের বউ বানাতে হবে না। সে আমাকে ভালোবাসে না, সে তো অন্য কাউকে ভালোবাসে। রুহির এমন কথা শুনে তানহা বলল, রুহি, তুমি রৌদ্রকে ভুল বুঝছো না। রৌদ্র তোমাকেই ভালোবাসে। আর তখন তুমি যা দেখছো তখন সবটাই আমার দোষ ছিল। আর সত্যি বলছি, তুমি যে রৌদ্রকে এত ভালোবাসো এটা আমি জানতাম না। জানলে কখনোই এমনটা বলতাম না। আর তোমার এই হিরোর মতো জামাই দেখলে যে কেউ প্রেম করতে চাইবে। তাহলে আমার দোষ কোথায়? তাই বলি কি, তাড়াতাড়ি বিয়ে করে নাও, না হলে অন্য কেউ এসে নিয়ে যাবে। তানহার ও সবার কথা শুনে রুহি আসল বিষয়টা বুঝতে পারে। তখন রুহি সবার সামনেই বলল, ওই আমার জামাই কই? রুহির কথা শুনে সবাই একসাথে হেসে ওঠে। তখন আমার আম্মু বলল,
আরে পাগলি, জামাই তো এখনো হয়নি, আগে বিয়ে কর, পরে জামাই বলে ডাকিস। আর রৌদ্র বাহিরে বসে তোর জন্য চিন্তা করছে, তোর ভয়ে ভিতরে আসছে না। তাহলে আমি কালকেই বিয়ে করব। তোমরা বিয়ের ব্যবস্থা করো। আর এখন তোমরা সবাই বাইরে গিয়ে আমার জামাইকে পাঠিয়ে দাও ভেতরে, ওর সাথে আমার হিসেব আছে। রুহির কথা শুনে সবাই হাসতে হাসতে রুমের বাহিরে চলে আসে। আমি বাহিরে একটা টেবিলে মাথাটা নিচু করে বসে আছি। এমন সময় তানহা আমাকে বলল, এই যে স্যার, ভেতরে যান, আপনার বউ আপনাকে ডাকছে। বউ মানে? সেটা গেলেই বুঝবে, আর দেরি করলে কপালে শনি আছে। কথাটা বলেই তানহা চলে যায়। আমিও উঠে রুহির রুমের ভিতরে যাই। আমি রুমে গিয়ে দেখি রুহি উল্টা ফিরে শুয়ে আছে। তখন আমি ওর পাশে গিয়ে ওর মাথায় হাত দিতে রুহি আমার হাতটা ঝাড়ি মেরে ফেলে দেয়। তখন আমি বললাম, রুহি প্লিজ আমাকে মাফ করে দে, আর কখনো এমন করব না। তোর কিছু হলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, কারণ আমি যে তোমাকে অনেক ভালোবাসি। আমার কথা শুনেই রুহি শুয়ে থেকে ওঠে, আমাকে জড়িয়ে ধরে। আমিও তখন রুহিকে জড়িয়ে ধরি। তখন রুহি বলল, আমাকে আর কখনো কষ্ট দিলে তোমার খবর আছে বলে দিলাম। আর কখনো কোনো মেয়ের দিকে তাকালে খবর আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবা সব শুনবো। রুহি আমার বুকে চুপটি করে শুয়ে আমার ঠোঁটগুলো আঙুল দিয়ে নাড়াচাড়া করতেছে, আর আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তখন রুহি বলল, এই জামাই মধু খেলে কি হয় গো? মধু খেলে শরীরে শক্তি হয়। আমি মধু খাবো, শরীরটা অনেক দুর্বল লাগছে। ঠিক, বাজার থেকে এনে দিব। বাজারের মধু খাবো না, তোমার ঠোঁটের মধু খাবো। এই না না, এটা হাসপাতাল, এখানে এসব কিছু হবে না। যা হবে বিয়ের পর বাসায় গিয়ে। আমার কথা শুনতেই রুহি আমাকে ধাক্কা মেরে ওর বেডে শুইয়ে দেয়। রুহির পাশের বেডে একজন বৃদ্ধা মহিলা ছিল। তখন রুহি বলল, দাদি, কালকে আমার বিয়ে, তোমার দাওয়াত। এখন তোমার মুখটা একটু ওদিক ঘোরা, আমি একটু মধু খাই। কথাটা বলেই রুহি যেই আমার ঠোঁটের কাছে আসলো, তখন আমি বললাম, আরে দাঁড়াও একটু। কেন, কি হয়েছে? এই যে পাঠকেরা অনেক তো পড়লেন, এবার একটু আড়ালে যান দেখি। বউ আমার একটু অসুস্থ, সে নাকি মধু খাবে, তাই আপনারা বাড়িতে যান, আবার অন্য সময় দেখা হবে। টাটা। এই ম্যাডাম, এবার শুরু করেন দেখি কতক্ষণ পারেন আপনি। আর আমার কথা শুনতেই যজহনাজ শতব অসচাত গহ আগ ডহ ছ। এটা না বুঝলে তুমি একটা বোকা।